আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সবাইকে সেন্টার ফর স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের মাস্টারিং ভ্যাট অ্যান্ড ইনকাম ট্যাক্স ট্রেনিং এর দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন। আজকের ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট সম্পর্কে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আশা করি আপনারা এ থেকে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপকরণ উৎপদ সহগ আর কি বাংলায় বলে। তো এটার অর্থ হলো যে মানে কোএফিসিয়েন্ট যেটা বলা হয় যে কতটুকু মানে কোন একটা সার্টেন আউটপুটের জন্য কতটুকু ইনপুট দরকার, এটা দিয়ে সেটা কিন্তু বোঝা যাচ্ছে মূলত। এই কথা দিয়ে আমরা যেটা বুঝতে পারি এখানে কিন্তু টাকার কোনো কথা বোঝা যায় না। এখানে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট বলতে বোঝা যাচ্ছে যে এটার কোয়ান্টিটির উপরই এটাকে জোর দেওয়া হচ্ছে, যে আমরা একটা আউটপুট এবং ইনপুটের কি মানে সম্পর্কটা, মানে কতটুকু ইনপুট দিলে কতটুকু আউটপুট হয় অথবা কতটুকু আউটপুটের জন্য কতটুকু ইনপুট দরকার, এই রিলেশনটাই আমরা বুঝি ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দিয়ে। আমরা একটু সিম্পল ভাবে দেখি যে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টটা কি। ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টটা বলা হচ্ছে যে টু ডিসক্লোজ দ্য কোয়ান্টিটি অফ ইনপুট রিকোয়ার্ড টু গেট এ ইউনিট অফ সাপ্লাই ইনক্লুডিং দ্য ওয়েস্টেজ অ্যান্ড অলসো দ্য ভ্যালু অফ দ্য ইনপুট। ঠিক আছে, তার মানে আমরা চাচ্ছি যে এখানে যে কোনো একটা আউটপুটকে পাওয়ার জন্য টু গেট এ ইউনিট অফ সাপ্লাই, ঠিক আছে, টু গেট এ ইউনিট অফ সাপ্লাই, কোন একটা সাপ্লাই বলতে আমরা যেটা বিক্রি করি। সে ধরুন আপনি একটা কলম বিক্রি করেন, মানে কলম বিক্রি করেন, সেটা কি হিসাবে, পিস হিসাবে বিক্রি করেন। তো এখন একটা কলম উৎপাদন করতে কতটুকু ইনপুট দরকার, সেই জিনিসটা আপনাকে এখানে করতে হবে, কি বলে ডেসক্রাইব করতে হবে, বলতে হবে, আপনার ওই ফর্মে বলতে হবে যে আসলে একটা কলম তৈরি করতে কতটুকু আপনার ম্যাটেরিয়াল লাগে। দ্যাট মিন টু ডিসক্লোজ দ্য কোয়ান্টিটি অফ ইনপুট রিকোয়ার্ড টু গেট এ ইউনিট অফ সাপ্লাই। তার মানে এখানে এটাকে খুব এমফাসিস দিতে হবে, ইউনিট অফ সাপ্লাই। মানে ব্যাপারটা এরকম না যে আমি 1 কেজি প্লাস্টিক দানা দিয়ে কয়টা আমি কলম তৈরি করতে পারি, ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হলো যে কোনো একটা সার্টেন আউটপুটের জন্য যে আউটপুটটা আপনার একটা মেজারেবল, ঠিক আছে, অথবা যেটা আপনার সাপ্লাই বলছে, সাপ্লাই মানে কি আমরা বিক্রি করি, যাতে সরবরাহ করি। এখন এটা তো এটা বললে হবে না যে আমি 1 কেজি প্লাস্টিক দানা দিয়ে কয়টা আমরা কলম তৈরি করতে পারি, বল পয়েন্ট পেন তৈরি করতে, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হলে আমাকে আগে কি করতে হবে, আউটপুটটাকে নিতে হবে, স্ট্যান্ডার্ড নিতে হবে। যে ধরেন আপনি অথবা একটা প্যাকেট সারা বিক্রি করেন না, 12টা 1 ডজন আপনি কলম বিক্রি করেন একই সাথে, তাহলে আপনাকে 1 ডজন কলম তৈরি করতে কতটুকু ইনপুট দরকার, কি কি র মেটেরিয়াল দরকার, সেটা আপনাকে ডিসক্লোজ করতে হবে এই কোএফিসিয়েন্টে, ইনক্লুডিং দ্য ওয়েস্টেজ। এখন কথা হলো যে এখানে আরো আপনাকে বলতে হবে যে কতটুকু ওয়েস্টেজ হবে। আপনি ধরুন যে আপনি 12টা কলম তৈরি করবেন, সেই 12টা কলম তৈরি করতে আপনার ধরুন 250 গ্রাম আপনার র মেটেরিয়াল লাগবে। তাহলে এখানে 250 গ্রাম র মেটেরিয়াল 12টা কলমের, ধরেন 12টা কলম আপনি তৈরি করবেন, সেখানে 2.5 গ্রাম আপনার লাগবে, কি বলে র মেটেরিয়াল দরকার হবে। এখন 12টা কলমের ওজন কত, সেটা একটা কোশ্চেন আসতেছে। ঠিক আছে, 12টা কলমের ওজন যদি আপনার এখানে ধরেন 200 গ্রাম হয়, 12টা কলমের ওজন যদি 200 গ্রাম হয়, তাহলে 50 গ্রাম কোথায় গেল? দ্যাট মিনস 50 গ্রাম ওয়েস্টেজ হচ্ছে আপনার। আপনি যে ইনপুট দিবেন পুরোটাই তো আউটপুট হবে না, দেখা গেল যে 12 পেন এটার যখন আউটপুট হইলো, এটা ওজন দিয়ে দেখা গেল যে এটার ওজন হইলো 200 গ্রাম। তাহলে আপনার কি দাঁড়ালো, 50 গ্রাম
ওয়েস্টেজ। তাহলে আপনার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টটা হলো যে 12টা কলম উৎপাদনের জন্য কতটুকু র মেটেরিয়াল দরকার সেটা আমাকে বলতে হবে, ইনক্লুডিং ওয়েস্টেজ অ্যান্ড অলসো দ্য ভ্যালু অফ দ্য ইনপুট। এবং এই ইনপুটের ভ্যালু কত। যেমন আমি এখানে 250 গ্রাম যে র মেটেরিয়াল দিচ্ছি, এখানে ধরেন 3টে র মেটেরিয়াল আছে, এ বি সি, 3 ধরনের র মেটেরিয়াল আছে। তাহলে 3 ধরনের র মেটেরিয়াল, ধরুন এটা 200, এটা 25, এটা 25, এরকম 3টে র মেটেরিয়াল আমার প্রয়োজন হচ্ছে। স্ক্রিনটা কি আর একটু বড় করা যায়? স্ক্রিন তো বড় অবশ্যই করা যায়, বাট আপনি মোবাইলে না কম্পিউটারে? মোবাইলে। হ্যাঁ, এটা মোবাইলে ইন্ডিভিজুয়ালি না, করা যায়। ইন্ডিভিজুয়ালি স্ক্রিন বড় করা যায়, মোবাইলও করা যায়, বাট ল্যাপটপ আপনাদের ডেস্কটপও করা যায়। উচিত হবে ল্যাপটপ কিংবা ডেস্কটপে কাজ করা, তাহলে আপনার ভালোভাবে বুঝতে পারবেন। আমি করতে পারবো, অসুবিধা নেই। তো এখন আমি 12টা কলমকে আমার একটা সাপ্লাই হিসেবে কনসিডার করতেছি। 12টা কলমের জন্য আমাদের 250 গ্রাম র মেটেরিয়াল দরকার হয়, কিন্তু 12টা কলমকে যখন আমরা ওজন দেই তখন দেখি যে এটা 200 গ্রাম ওজন। তাহলে আমাদেরকে এই জিনিসটা সব কিছু ডিসক্লোজ করতে হবে যে 12টা পেন আমি উৎপাদন করতেছি, তাতে 250 গ্রাম আমাদের র মেটেরিয়াল দরকার, তার ভিতরে আমার যে আউটপুট আসে তার ওজন হবে 200 গ্রাম। এখন ধরেন এটার থেকে আহ, আমি 200 গ্রাম দিয়েছি, এখান থেকে পাচ্ছি এই এই ম্যাটেরিয়ালটা দেখা যায় ইভাপোরেশন হচ্ছে, অথবা এই র ম্যাটেরিয়ালটাকে নষ্ট হয়ে যায় কিছু। তাহলে সেখান থেকে ধরেন আমি পাচ্ছি 175, ঠিক আছে। তাহলে আমাদের, আর এইখানে আমাদের টোটাল কত, 50, তাই না? আমি আরো কি করে দেই, ধরেন 200, 140, 140, 10, সরি, কত হবে আমাদের টোটাল? 200, তাই না? এখানে আমাদের আউটপুট ওজন হচ্ছে 200। 200 হলো, এটাকে আমরা 20 পাই, 20, এটা 20, তাহলে 160। তাহলে আমাদের ওয়েস্টেজ কত হচ্ছে? তাহলে আমরা পাচ্ছি কত এখানে? 200 পাচ্ছি। এটাতে 200 দেওয়ার ফলে 40 গ্রাম পাওয়া যাচ্ছে না, এটাতে 5 গ্রাম পাওয়া যাচ্ছে না, এটাতে, অথবা কোনোটাতে ধরেন একদম, এখানে একটা কোশ্চেন আছে, ধরেন আমরা রং দিচ্ছি, তো রং ধরেন এটা মিশে যাচ্ছে, এটাতে আর কোনো ওয়েস্টেজ নাই, দেখা গেল যেটাতে আমি যা দিচ্ছি সেটাই পাচ্ছি আমরা, ঠিক আছে, যে সবগুলোতে যে সেম সেম হবে সেটা না। তো সেই জন্য এই ওয়েস্টেজটা এক একটা প্রোডাক্ট, মানে এক একটা ইনগ্রিডিয়েন্টস এর উপর ডিপেন্ড করে, এটা আপনাদের প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে জেনে নিতে হবে। তাহলে আমাদের কত হচ্ছে? 205, তাহলে এটা হবে 155। তাহলে আমাদেরকে এই জিনিসগুলোকে ডিসক্লোজ করতে হবে যে আমরা কত ইনপুট দিচ্ছি, কত আউটপুট হচ্ছে, এবং কত ওয়েস্টেজ হচ্ছে, এবং এর ভ্যালু কত। ধরেন পার গ্রামের দাম হলো এটা 10 টাকা, এটা 20 টাকা, এটা 25 টাকা। তাহলে আমাদের টোটাল কস্ট কত হচ্ছে? 200 ইন্টু 10। কারণ আমাদের ওয়েস্টেজ যা হচ্ছে সেটার জন্য তো আমাদের পেমেন্ট করতে হচ্ছে, সেহেতু আমাদের কি হচ্ছে, এই খরচ হচ্ছে সবগুলো মিলে 3125 টাকা। তো আমাদের এখানে আমরা উদাহরণটা মানে কি বলছি, ডেফিনেশনটা, যে এখানে আমাদের ইনপুট থাকতে হবে, কতটুকু ইনপুট লাগবে, কতটুকু আউটপুটের জন্য, সেটা কোশ্চেন আসতেছে, ঠিক আছে, এবং ওয়েস্টেজ কতটুকু সেটা, অ্যান্ড অলসো ভ্যালু অফ দ্য ইনপুট। ইনপুট বলতে কি বোঝানো হচ্ছে সেটা এখন আমাদের একটা কোশ্চেন, যে ইনপুট কি। তাহলে ইনপুটের আমাদের ডেফিনেশন জানতে হবে,
তো ইনপুটের ডেফিনেশনটা আমরা একটু দেখে নিচ্ছি, তাহলে আরো সুবিধা হবে। মানে এই যে ইনপুট কি সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু যাচ্ছি কোথায়, ইনপুট। আচ্ছা, এখানে দেখেন যে ইনপুটের একটা ডেফিনেশন আছে, এটা আইনে বলা আছে যে উপকরণ সকল প্রকার কাঁচামাল, ল্যাবরেটরি রিয়াজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, জ্বালানি হিসাবে ব্যবহৃত যে কোনো পদার্থ, মোড়ক সামগ্রী, সেবা, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, তবে নিম্নবর্ণিত উপকরণসমূহ সেবা উপকরণ হিসেবে, মানে পণ্য এবং সেবা। আমরা কিন্তু সেদিন গতকালকে বলছি যে আমাদেরকে পণ্য এবং সেবা কিন্তু ভ্যাট আইনে খুব গুরুত্বপূর্ণ, কেননা এটা সবচেয়ে বেশি কাজে লাগবে আপনার যখন বিডিএস আইনটা দেখবেন। এখন উপকরণ বলতে আমাদেরকে বোঝানো হচ্ছে যে সকল ধরনের কাঁচামাল এবং সেবা, এছাড়া যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, এগুলো আমাদের উপকরণ হিসেবে কনসিডারেশন হবে। কিন্তু কি কি হবে না? ভূমি, ইমারত, অফিস ইকুইপমেন্ট, ফিক্সার্স, দালান কোঠা, বিএমআরই যদি আমরা করি কোনো দালান কোঠা, সেগুলো সংস্কার ও মেরামতকরণ। এখানে কিন্তু বলছে যে সংস্কার ও মেরামতকরণ, কিসের সংস্করণ? তার মানে কি, আমরা দেখেন আইনটাকে কিভাবে আমরা ব্যাখ্যা করব, এটা কিন্তু খুব একটা মানে কোশ্চেনাবেল, যে সংস্কার ও মেরামত। এখন যদি আপনি দেখেন সংস্কার এবং মেরামত, রিপেয়ার মেইনটেনেন্স, এখন সব রিপেয়ার মেইনটেনেন্স কি এখানে বলা হচ্ছে? এখানে কিন্তু সব রিপেয়ার মেইনটেনেন্সের কথা বলা হচ্ছে না। কিন্তু অনেকেই মনে করতে পারে যে মানে কি বলে, মোটা দাগে রিপেয়ার মেইনটেনেন্সের উপরে রিবেট নেওয়া যাবে না, এটা না কি বলে, ইনপুটকে ইনপুট না, কিন্তু সেটা না। আমাদেরকে দেখতে হবে যে আসলে এই সংস্কার ও মেরামতের সাথে কি সম্পর্কিত। এখানে বলা আছে যে এই যে এখানে যেগুলো আছে, অফিস ইকুইপমেন্ট, ফিক্সার, দালান কোঠা, এগুলোর সংস্কার ও মেরামত করুন। দ্যাট মিনস আমি যদি অন্য কিছু হয়, যেমন একটা মেশিনের মেরামত হয়, তাহলে অবশ্যই সেটা রিবেট আমরা নিতে পারবো। তো এইভাবে আমাদের আইনের কিন্তু ব্যাখ্যা বুঝতে হবে, এবং প্রত্যেকটা অক্ষর মানে প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমাকে বুঝতে হবে, মানে পড়তে হবে, মানে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হলে। যানবাহন ভাড়া, আমরা যে যানবাহনের ভাড়া বলতে কি রেন্টে কার নেই সেগুলো আমরা, এবং লিজ গ্রহণ করলে যে আমরা ভ্যাট দিচ্ছি সেগুলো আমরা নিতে পারবো না, সেটা ইনপুট হিসেবে কনসিডার করা যাবে না। এছাড়া ভ্রমণ, আপ্যায়ন, কল্যাণ, কর্মচারী কল্যাণ, উন্নয়নমূলক কাজ, এগুলোর সাথে এগুলোর যে পণ্য বা সেবা জড়িত আছে, এগুলোর থেকেও আমরা ইনপুট হিসেবে কনসিডার করা যাবে না। তো যাই হোক, আমরা ইনপুটের ডেফিনেশনটা ভালোভাবে দেখব, এবং এখানে এইগুলো বাদে যা আছে সবগুলোই আমরা কি করব, ইনপুট হিসেবে কনসিডার করব। এবং গতকালকে আমরা দেখিয়েছিলাম যে ইনপুট যেগুলো সেগুলো আমরা রিবেটেবল, এবং সেটার জন্য আমাদের দুইটা কলাম আছে, একটা কলামে ইনপুট, আরটা আমাদের এডিশন। তো আমরা যদি রিবেট নিতে চাই, ইনপুট ক্রেডিট নিতে চাই, তাহলে আমাদের ইনপুট কলামে এইগুলো বসাতে হবে, যেগুলো আমাকে ইনপুট বলা হচ্ছে। এখন কোশ্চেন হলো যে এখানে একটা ছোট্ট কথা আছে, সেবা। এই সেবাটা আমাদেরকে বুঝতে হবে যে এই সেবা দিয়ে কি বোঝাচ্ছে। সেবার পরিধি অনেক বেশি। আমরা যখন গতকালকে দেখেছিলাম যে সেবার অনেকগুলো কোড আছে, আহ এসআরও নাম্বার 186 এ সেবার কোড আছে অনেকগুলো। এই যে আমরা দেখি এই এসআরওটা, এবং এই এসআরওটাতে দেখবেন যে সেবার পরিধির কথা বলা আছে। এই যে হোটেল, রেস্তোরাঁ, বিভিন্ন ধরনের আমাদের সেবা এখানে বলা আছে। এখন এই সেবাগুলো আমাদের ইনপুট হিসেবে কনসিডার করা হবে। শুধু করা হবে না কোনটা, যেটা আমাদের নেগেটিভ বলা আছে, নেগেটিভ লিস্টে আছে, সেটাকে আমরা এটাকে করব না, কি বলে, ইনপুট হিসেবে কনসিডার করব না। যেমন বিজ্ঞাপনী সংস্থা, এখানে বলে নাই যে বিজ্ঞাপনী সংস্থা আমাদের নেগেটিভ লিস্টে আছে, সেহেতু বিজ্ঞাপনের অ্যাডভার্টাইজমেন্টে আমরা যে টাকাটা দিব, সেখানে যে ভ্যাটটা দিব, সেই ভ্যাটটা আমরা ইজিলি রিবেট নিতে পারবো। তো আমাদের এখানে যে সেবা বলতে, এখানে যতগুলো সেবার কোড আছে সেই সবগুলো সেবা আমরা এখানে রিবেটেবল, আনলেস এন্ড আনটিল ইট উইল বি ইনক্লুডেড ইন দ্য নেগেটিভ লিস্ট অফ সেকশন 2 সাবসেকশন 18 ক। এখানে আরো একটা নেগেটিভ লিস্ট আছে, যেটা অনেকেই হয়তো জানে, বাট অনেকেই বলে না, অথবা সেটা হলো যে
সেকশন 46, সেকশন 46-এও কিছু নেগেটিভ কথাবার্তা আছে। যেমন ধরেন আপনি ক্যারিং কস্টের ভিতরে আপনি যদি মালামাল মানে পরিবহনে ক্যারিজ ইনওয়ার্ডের যদি আপনি ট্রাক ভাড়া দেন, সেখানে আপনি 100 টাকা যদি ট্রাক ভাড়া দেন, সেখানে 80% আপনি রিবেট নিতে পারবেন, 100% রিবেট নেওয়া যাবে না। সেটা কোথায় বলা আছে? সেকশন 46-এ বলা আছে। এছাড়াও সেকশন 46-এ আরো কিছু নেগেটিভ কথাবার্তা বলা আছে, সেগুলো আমাদের নেওয়া যাবে না। দ্যাট মিনস আমাদের নট অনলি সেকশন 2-এর 18-র ক এবং সেকশন 46, এই দুইটাতে যে নেগেটিভ কথাগুলো আছে সেগুলো এখানে নেগেটিভ। সেকশন 46-এ অনেকগুলো নেগেটিভ কথা বলা আছে, বাট কিছু নেগেটিভ সেবাও আছে, সেবার কথাও বলা আছে, ঠিক আছে? সেগুলো আমাদেরকে ইনপুট ক্রেডিট হিসাবে কনসিডার হবে না। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিভ করতেছি। এখন এই যে এটা কি বলে সেবার কোডটা একটু আমাকে একজন বলবেন। আম, আমানত কি আমানতুল্লাহ বলেন তো, এই সেবার কোডটা আমরা কোথায় পাবো? এটা কি ভ্যাট আইনের ভিতরে পাবো না ভ্যাট বিধিমালার ভিতরে পাবো? আমানতুল্লাহ আছেন? জি স্যার, জি আছে। এইটা কোথায় পাবো? ধরেন আমি এই যে সেবার কোডটা খুঁজবো, এই সেবার কোডটা কোথায় আমি খুঁজবো? আমি আমার কাছে ধরেন আমার একটা ভ্যাটের বই আছে। জি। এখন এই ভ্যাটের বইটার ধরেন আমার কাছে এই ভ্যাটের বইটা আছে, ঠিক আছে? এবার এই বইটার কোন কোন জায়গায় খুঁজবো? এটা কি ভ্যাট আইনের ভিতরে খুঁজবো নাকি বিধিমালার ভিতরে খুঁজবো না কোথায় খুঁজবো? এই ওই যে এটা বের করার এসআরও তো খুঁজবে, এসআরও 186। এসআরওর ভিতরে খুঁজবো, কেন এটা আসলে বিধিমালা অথবা এটা আইনের কোনো আইডি অংশ না। না। জি স্যার। তো সেই জন্য দেখবেন যে অনেকেই এটা কি করে আমাদের খালি উল্টোইতে থাকে বই, ঠিক আছে, যে কোথায় আমি, কিন্তু সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে এটা কি আইন না বিধির অংশ নাকি এটা এসআরও, ঠিক আছে? তো আমরা যেটা হলো এটা দেখলাম, আমরা আরো একটু ইসে যাই। আমার একটা কোশ্চেন ছিল। বলুন, আপনার তো কোশ্চেন খুঁজতেছি, কোশ্চেন তো আপনি করেন না। এই যে হোটেল এন্ড রেস্তোরাঁ, এটা সেবার মধ্যে আসলো, এখানে কি আমরা পণ্য পাই না? আচ্ছা, এখন কথা হলো ভ্যাট আইনে বলা আছে যে আসলে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কোন একটা প্রোডাক্টকে সে সেবাকে পণ্য বলতে পারে, পণ্যকে সেবা বলতে পারে, এই কথা বলে সে মনে করেন বলছে যে না এটাকে সার্ভিস করে নিয়ে নিয়েছে, ঠিক আছে? সেই জন্য যেমন ধরুন আপনি তো অ্যাকাউন্টিং এর ছাত্র, মানে শ্রম কে মানে কি এটা ইনপুট নাকি এটা মানে ওভারহেড? মানে লেবারটা কি, লেবারটা কি আপনার প্রাইম কস্টের একটা অংশ না? হ্যাঁ, প্রাইম কস্টের অংশ লেবার। কিন্তু আমাদের ভ্যাট আইনে বলছে এটা কোনো ইনপুট হিসেবে কনসিডার করা হবে না। আচ্ছা, আপনার অ্যাডভার্টাইজমেন্ট কি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনের একটা অংশ না? জি। কিন্তু ভ্যাট আইনে বলছে এটা ইনপুট। সেবা বলছে সকল প্রকার সেবা ইনপুট। সে তো আসলে আইনটা আইন যেভাবে বলবে সেইভাবে চলতে হবে। তা আপনার যে কোশ্চেনটা সেটা উত্তর ভ্যাট আইনে বলা আছে, আইনে বলছে যে এটাকে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কোনো সেবাকে পণ্য হিসেবে, পণ্যকে সেবা হিসেবে এটাকে সে করতে পারবে, মানে স্ট্যাটাস দিতে পারবে এবং সেইভাবে কাজ হবে। ক্লিয়ার? থ্যাংক ইউ। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি, শিওর। স্যার এই এনবিআর 4.3 দিয়ে কি করবে, মানে কি এই কারণে তো, এটা তো এনবিআর সবচেয়ে 4.3? সবচেয়ে ভালো কথা বলছেন। 4.3 দিয়ে কি করবে এবার বলি। মূলত আমি শুরুতেই বলছি যে এটার নাম হলো কি ইনপুট আউটপুট কো কোএফিসিয়েন্ট, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। এখানে কিন্তু এই কথা দিয়ে স্ট্যাটিস্টিক্স এর লোকজন অথবা সায়েন্সের লোকজন ভালোভাবে বুঝবে। ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট কথাটার অর্থ হলো উপকরণ উৎপাদ সহ। আমরা এখানে এটুকু যদি আমরা বাদ দেই, এই টাকার কথা বাদ দেই,
তাহলে এখানে আমি দেখতেছি যে 250 গ্রাম র মেটেরিয়াল আমরা ইনপুট দিয়ে 200 গ্রাম র মেটেরিয়াল পাচ্ছি। তার মানে এই যে কলমের যে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, এখানে কিভাবে সে রিয়াক্ট করতেছে, মানে আমরা 200 দিয়ে 250 দিয়ে পাচ্ছি, মানে 200 দিয়ে পাচ্ছি 155 ডিভাইডেড বাই, সরি, তারপরে এখানেও আমার একটা কোশ্চেন ছিল, যে এখানে যে ওয়েস্টটা আসতেছে এটা কি আমার স্ট্যান্ডার্ড না অ্যাকচুয়াল? আর যদি অ্যাকচুয়াল হয়ে থাকে এটা কি নর্মাল না অ্যাবনর্মাল? আচ্ছা অ্যাবনর্মালকে আমি ওয়েস্টেজ হিসেবে আচ্ছা ঠিক আছে, আমি নিচ্ছি আপনার কোশ্চেনটা। ঠিক আছে, ফার্স্ট যে কোশ্চেনটা হয়েছে যে আসলে এটা দিয়ে এনবিআর কি করবে। এটা দিয়ে এনবিআর করবে, দেখেন রিলেশনটা আমি দেখাচ্ছি। আপনি 250 গ্রাম র মেটেরিয়ালের সাথে, মানে কলমের যে সম্পর্কটা, দ্যাট মিনস কোনটায় 23% লস, কোনটায় 20% লস, কোনটায় 0% লস, মানে 250 দিলে 200 পাওয়া যায়। এখন সে আপনি 2 টন র মেটেরিয়াল আপনি ইম্পোর্ট করে নিয়ে আসছেন। 2 টন র মেটেরিয়াল যদি ইম্পোর্ট করেন, 2 টন আমরা একটু বেশি দেখাই, তো কম দেখাই লাভ কি। 20,000 কেজি র মেটেরিয়াল নিয়ে এসেছি আমরা, পারচেস করছি, অথবা ইম্পোর্ট করছি, না লোকাল কিনেছি আমি। এটার দাম, মানে 3টে আইটেম মিলে আমার যেটা অ্যাভারেজের দাম হলো, আমি ধরলাম যেটা অ্যাভারেজের দাম হলো 15 টাকা। তিন লক্ষ টাকা দাম হইলো, আর একটু বাড়াই দেখি, 20 টাকা, 4 লক্ষ টাকা। এটার উপর 15% ভ্যাট আমি দিয়ে আসছি, 60,000 টাকা ভ্যাট দিয়েছি। আচ্ছা, ফার্স্ট কথা হলো যে যেহেতু এটা ইনপুট, আপনি 60,000 টাকার তো রিবেট নিবেন, তাই না? 60,000 টাকার ইনপুট ক্রেডিট নিবেন। এখন আপনি 250 গ্রাম লাগে 12টা কলম তৈরি করতে, যদি 20,000 কেজি র মেটেরিয়াল নিয়ে আসেন, তাহলে আপনার কত ডজন হবে? এটা কি হলো, ভুল হয়েছে নাকি? 20,000 ডিভাইডেড বাই 250, ঠিক আছে এটা? ঠিক স্যার আছে পয়েন্ট টু স্যার, ফাইভ ভাগ দিতে হবে, পয়েন্ট ভাগ ঠিক আছে। হ্যাঁ, ও 0.25 দিতে হবে, এটা তো 0.25 দিতে হবে, এই তো। সেই জন্য তো বলতেছি যে এটা তো এরকম 0.25, দ্যাট মিনস 80 ডজন কলম তৈরি হওয়ার কথা নাকি? 80,000 পিস স্যার। না না, 80 ডজন। 80 ডজন, আমি 250 গ্রামে 1 ডজন হয়, আমরা শুরুতে বলছি যে ঠিক 1 আছে, ডজন, 80 ডজনের হবে, হ্যাঁ। 80 হ্যাঁ 80 ডজন। ডজনই হবে। আচ্ছা, এখন 80 ডজন কলম আপনার হওয়ার কথা। আপনি বলছেন যে এনবিআর দেখবে, যদি এই ডিক্লারেশনটা থাকে, তাহলে এনবিআর আপনাকে কি বলবে বছর শেষে, যে ভাই আপনার 80,000 কলম কোথায়? এখন আপনি যদি এই কোএফিসিয়েন্টটা যদি সাবমিট না করেন, তাহলে আপনাকে কত ডজনের হিসাব করবে, আপনাকে কিভাবে অডিট করবে বলেন? মানে একটু ডিফিকাল্ট না? এখন যখন আপনি ওয়েল অ্যাহেড আপনি ডিক্লেয়ার করতেছেন যে আমার 250 গ্রাম লাগে
12টা কলম তৈরি করতে, তখন কিন্তু এনবিআর সহজেই আপনাকে অডিট করতে পারে যে আপনার 80,000 কলম তৈরি হচ্ছে, সেই 80,000 কলম আপনার প্রোডাকশন বিক্রি করছেন কিনা। এখন যদি বলেন যে আপনি 80,000 না 70,000 বিক্রি করেন, ওপেনিং ব্যালেন্স না থাকে, তাহলে আপনার স্টকে আরো 10,000 থাকতে হবে। এখন যদি এই কোফিসিয়েন্টটা না ডিক্লেয়ার করতেন, তাহলে কিন্তু আপনাকে এটা দিয়ে ধরার কোনো সুযোগ ছিল না যে আসলে আপনি কি মাল উৎপাদন হওয়ার কথা। এটা একটা তার চেক পয়েন্ট হিসেবে কাজ করতেছে। আর এখন কথা হলো যে এই যে পার্সেন্টেজ দিয়ে কি লাভ হচ্ছে, এই পার্সেন্টেজ দিয়া ধরেন আপনি এখানে বলতেছেন 250 গ্রাম দিয়ে আপনি 200 গ্রামের একটা কলম পাচ্ছেন, কিন্তু আপনি যদি বলেন যে না, এখানে 250 গ্রাম না, মূলত এটা হলো রিয়েলিটি, এই 200 হলো রিয়েলিটি, আপনার 250 দিয়ে 200 পান, এটা হলো রিয়েলিটি। কিন্তু আপনি বললেন কি, এনবিআর কে বললেন, ভ্যাট অফিসকে বললেন যে ভাই আমার না, আমার 225, টোটাল 275 দিয়ে আমি 200 পাই। আমি আমার যে কলমের ওজন তো আপনি করতে পারবেন না, কি বলে বুঝাতে পারবেন না, ঠিক আছে। আপনি বললেন যে আমার 275 গ্রাম দরকার হয়, আমার 275 গ্রাম দরকার হয় কলম তৈরি করতে, 1 ডজন কলম তৈরি করতে, তাহলে আপনার কি হবে, 0.275। তাহলে কত কলম হচ্ছে আপনার, 72,000 সামথিং কলম হওয়ার কথা, কত, 80,000। এইবার 7,000 কলম যদি আপনি বিক্রি করে দেন কারো কাছে, ভ্যাট অফিস ধরতে পারবে গোপনে যদি বিক্রি করে দেন? তাহলে এই 7,000 আপনি কিন্তু রিবেট নিচ্ছেন কত, পুরো 20,000 কেজির 4 লক্ষ টাকার উপরে কিন্তু 15% রিবেট নিয়ে নিচ্ছেন। কিন্তু আপনি বললেন যে যা ওয়েস্টেজ তার চেয়ে বেশি বললেন, বলার ফলে আপনি কি করলেন, ভ্যাট অফিসে আপনার অডিট করলো, অডিট করে দেখে যে না সব ঠিক আছে, তার মানে এই ভ্যাট অফিস এটাকেও আপনাকে ওজন দিয়ে দেখবে। যখন আপনি 4.3 সাবমিট করবেন, তখন সে যখন এপ্রুভ করবে, তখন সে দেখবে আসলে এটা ঠিক আছে কিনা আপনার কথাটা। আর আপনার চুরি করার ব্যাপার হলো, আপনি কি করবেন, যদি চুরি করার ইচ্ছা থাকে তাহলে আপনাকে কি করতে হবে, বেশি ডিক্লেয়ার করতে হবে। তার মানে তখন এই যে 7,000 কলম এক্সেস হইলো, এইটা যখন আপনি ধরেন এটার দাম হইলো 40 টাকা করে, তো 40 টাকা যদি হয়, তাহলে এই 7,000 ইন্টু 40, এটার উপরে 15% ভ্যাট। এখন এই 43,000 টাকা ভ্যাট কিন্তু আপনি সরকারের ফাঁকি দেওয়ার একটা সুযোগ থেকে যাচ্ছে। যদি আপনি এখানে ওভার করেন, দুইটা জিনিস এখানে কিন্তু আমি আপনাদের বুঝতে হবে। যদি আমি ওভার ওয়েস্টেজ বলি, তাহলে একটা ম্যাটেরিয়াল মানে আপনার থাকবে, কি বলে আপনার গ্রিপে চলে আসবে, যেটা ভ্যাট ডিক্লারেশনের বাইরে থেকে যাবে, সেটা হলো 7,273 ডজন। এবং এইটা যদি আপনি বিক্রি করেন, গোপনে বিক্রি করেন, তাহলে ভ্যাট ডিপার্টমেন্ট কাগজপত্রে কিন্তু আপনাকে ধরতে পারবে না, কাগজপত্রে আপনি ঠিক ঠিক থাকবেন। তাহলে এইভাবে একটা চুরি করতে পারেন, 1 নাম্বার। সেই জন্য আপনার চুরিটা ধরার জন্য আপনি যে 6.3টা দিবেন, 4.3টা আপনি সাবমিট করবেন, সেটা তারা যাচাই বাছাই করে দেখবে যে এটা ঠিক আছে কিনা, কেন আপনার এই চুরি ঠেকাবার জন্য, 1 নাম্বার। 2 নাম্বারের কথা হলো যে এই 4.3টা দিয়ে কেন দরকার, এই 4.3টা দরকার এই জন্য আপনাকে অডিট করার জন্য, যে আপনাকে যদি ইভেন এটা ঠিকও থাকে, ঠিক দেন যখন, এখানে আমরা বলছি 200, তখন আপনাকে সে কি করবে, বছর শেষে সহজেই আপনাকে অডিট করতে পারবে যে আপনি যত র মেটেরিয়াল নিয়ে এসেছেন তার প্রোডাকশন এবং সেল, ইনভেন্টরি এবং সেল মিলিয়ে সবকিছু মিলিয়ে আপনার ঠিক আছে কিনা, আপনি এখানে কোনো মিস অ্যাপ্রোপ্রিয়েশন করা হয়েছে কিনা সেটা তারা ধরতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, কামরুজ্জামান ভাই বলছেন কোনটা, যেটা স্ট্যান্ডার্ড কিনা। অবশ্যই এটা স্ট্যান্ডার্ড, আপনি তো প্রোডাকশনের আগে এটা ডিক্লেয়ার করবেন, সে তো অবশ্যই এটা স্ট্যান্ডার্ড। আর কথা হলো অ্যাবনর্মাল লস তো কখনোই আসবে না, কেন অ্যাবনর্মাল লস হবে, সে তো অ্যাবনর্মাল, সেটা তো আর আপনি বলতে পারবেন না। যদি অ্যাবনর্মালটা যদি রেগুলার হয়, তাহলে সেটাই নর্মাল হয়ে যাবে। কিন্তু কথা হলো যে এখন যদি কোনো অ্যাবনর্মাল হয়, তাহলে সেই অ্যাবনর্মালটা আপনাকে সেই সময় আপনি যেই প্রোডাকশনের সময় অ্যাবনর্মালটা হবে, এই পার্সেন্টেজের এদিক সেদিক হবে, তখন আপনাকে বলতে হবে, রিমার্ক করতে হবে, অথবা ব্যাট অফিসকে জানাইতে হবে যে ভাই আমার একটা বিশাল ব্যাচ আমার নষ্ট হয়ে গেছে, তাদেরকে মানে
এটাকে এভিডেন্স রাখার জন্য তাদেরকে বলে দিলেন, আগেই তারা দেখে গেল। অথবা আপনি আপনার ইসে রাখবেন, কি বলে, রিমার্কের ঘরে রাখবেন। এরপরে কোশ্চেন হলো, বহুত ভাবে আপনাকে ধরার সুযোগ আছে। আপনি বলেন যে আমার এই লট নষ্ট হয়েছে, তো নষ্ট হইলে হয় কলমগুলো আপনি দেখাতে পারবেন যে এই নষ্ট কলমগুলো আছে, অথবা আপনার ওয়েস্টেজ র মেটেরিয়াল দেখাতে পারবেন যে এই দেখেন আপনার হিসাবে আমার টোটাল কত 80 ডজন আমার কলম হওয়ার কথা। তো এখন 80 ডজন কলম হওয়ার কথা, সেখানে আপনি বলেন যে আমার হচ্ছে 70,000 কলম। তা 70,000 ডজন যদি কলম হয়, তাহলে আপনার কত ওয়েস্টেজ হবে বেশি? 70,000 ইন্টু 200। তাহলে আপনার এখান থেকে আমরা বুঝতে পারবো, সরি এটা 70,200 না, মানে তখন বুঝতে পারবো আপনার হয়তোবা আপনার যদি কোনো ওয়েস্টেজ হয়, তাহলে ওয়েস্টেজের র মেটেরিয়ালটা তো থাকবে, ওয়েস্টেড মেটেরিয়ালটা তো আপনাকে দেখাইতে হবে, দেখাই আপনাকে বুঝাইতে হবে যে আমার এটা ওয়েস্টেজ হয়েছে কোনো অ্যাবনর্মালের কারণে। তো এটা অবশ্যই স্ট্যান্ডার্ড। এটা তো অ্যাকচুয়াল তো আপনার মানে 4.3 তো স্ট্যান্ডার্ড হিসেবেই আপনার সাবমিট করা হয়, এবং অ্যাবনর্মাল লস এখানে আসার কোনো সুযোগ নেই। কারণ অ্যাবনর্মাল যদি হয় সেটা আপনার তো আহ, আলাদাভাবে দেখাতে হবে, রিমার্কে দেখাইতে হবে যেটা আমার অ্যাবনর্মাল হয়েছে, সে তো এটাকে আলাদাভাবে আহ, ই করতে একদম। হবে। থ্যাংক ইউ। ঠিক আছে। তো উত্তর কি দুইজনের উত্তরিত হইলো, তাই না? জি, থ্যাংক ইউ, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা একটু অন্যদিকে যাই, আর একটু ডিপে যাই। একটা প্রশ্ন ছিল স্যার। শিওর। এই যে ওয়েস্টেজ যেটা অপচয় আর কি, এটা কি হ্যাঁ। আমার কোম্পানির জন্য ভালো হবে? আমি কম দেখালে ভালো হবে না বেশি দেখালে ভালো হবে ওয়েস্টেজটা আমার কোম্পানির জন্য? আচ্ছা, মানে ফার্স্ট কথা হলো, যদি লিগ্যালি বলি আপনার যা ওয়েস্টেজ হওয়ার কথা সেটাই আপনি দেখাবেন। এখন যদি বলি যে না, আপনার মানে ইর খাতিরে, যে বলেন যে ওয়েস্টেজ আপনার অবশ্যই আমি, মানে আপনি যদি বেশি দেখান তাহলে সেটা আপনার ফেভারে থাকবে, আপনি অডিট। এখন যদি আপনি ধরেন আপনার একটা ওয়েস্টেজ কম হয়, কিন্তু যদি সেটা আম, একটু বেশি দেখানো থাকে, তাহলে আপনার ফেভারে থাকবে। অবশ্যই আপনার, এই যে বললাম যে আপনি যতটুকু ওয়েস্টেজ বেশি দেখাবেন, এর ফলে আপনার হাতে কি হবে, ফিনিশ গুড, অপরচুনিটি বেশি মানে থাকবে। ভালো ভালো প্রোডাক্টটা আপনার কি হবে, আউট অফ সিলেবাস, ঠিক আছে, মানে আপনার ওই ইসের ভ্যাটের আওতার বাইরে চলে আসবে। তো এখন কথা হলো, এটা যদি আপনি বলেন যে না আমি এটাকে ডিসক্লোজ করতে পারেন, তাহলে কি হবে যে আপনি, হ্যাঁ ঠিক আছে, আমি এইটা স্ট্যান্ডার্ড দেখিয়েছিলাম, বাট আমার আরো প্রোডাকশন ইফিসিয়েন্সির কারণে আমার বেশি প্রোডাকশন হয়েছে, দেন আপনার ওকে। এখন অবশ্যই আপনার যদি যত ওয়েস্টেজ বেশি দেখাবেন, আপনি যদি কেউ গার্মেন্টস এর এখানে থাকেন, গার্মেন্টসে কি করে বিভিন্ন প্রাপ্যতা নিয়ে আসে, এখন সেখান থেকে যত বেশি পায় সে এটাকে আবার ওপেন মার্কেটে বিক্রি করে, কারণ আপনি তো রিবেট নিয়ে নিচ্ছেন এখানে ফুল টাকার, ঠিক আছে। ঠিক তো আছে, সেটা, এটা হলো ব্যাপারটা, ঠিক আছে। থ্যাংক এখন ইউ কথা স্যার। হলো যে আপনি বেশি দেখাইলে তো অবশ্যই লাভ, কোম্পানির জন্য কিন্তু ভালো। আবার বেশি দেখাইয়া যদি চোরা মার্কেটে বিক্রি করেন আর যদি আবার ধরা পড়ে, তাহলে তো লাভে আবার লস হয়ে যাবে তখন। ঠিক আছে। ঠিক আছে। তো এইখানে এই সেবার ব্যাপারটা অনেকেই বুঝে না, যে এটা মানে অডিট ফি এটা নেওয়া যাবে কিনা। তা তারপরে ধরেন আপনার আহ, ধরেন মানব সম্পদ সরবরাহ করা হচ্ছে, সেটার উপরে ভ্যাট দিচ্ছেন, সেটা নেওয়া যাবে কিনা। কথা হলো যে কোনো সেবাই আপনার রিবেটেবল, এক্সেপ্ট ইফ ইট ইজ নট, ইট ইজ ইনক্লুডেড ইন দ্য নেগেটিভ লিস্ট। যদি নেগেটিভ লিস্টে থাকে তাহলে পাওয়া যাবে না, আদারওয়াইজ সবগুলো নেওয়া যাবে। এবং সেটা থাকবে কোথায়, আপনার ইনপুট সাইডে থাকবে। ঠিক আছে, ইনপুট যেটা আছে আমাদের, আমরা একটু ফর্মটা দেখি তাহলে আরো সুবিধা হবে। এই যে আমরা একটা ফর্ম দেখতেছি, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টের ফর্ম। এখানে আপনারা পূরণ করবেন এবং, আচ্ছা সরি, আমরা একটু ডেফিনেশনে ছিলাম। ঠিক আছে, তাহলে আমরা ডেফিনেশনটা বুঝলাম যে এখানে ইনপুটটা দেখাতে হবে অ্যাজ পার সেকশন 2-18 ক, ইন এ স্পেসিফাইড ফরম্যাট। একটা স্পেসিফাইড ফরম্যাট আছে, সেটাকে আমরা যেটা বলি 4.3 বলি, যে সেটাতে আমাদের একটা স্পেসিফাইড ফরম্যাট আছে, নেমলি মূসক 4.3। আর কি আছে, টু ডিসক্লোজ দ্য রিকোয়ার্ড ভ্যালু এডিশন অফ দ্য ইউনিট অফ সাপ্লাই। আমরা ভ্যালু এডিশন শুধু ইনপুট না, এই ইনপুট ডেফিনেশনের বাইরে যে ভ্যালু এডিশন, যেমন আমাকে বলছে যে লেবার, আমরা যে স্যালারি দিব, এটা আমাদের ইনপুটের আওতায় না, তাহলে এটা কোথায় যাবে, এটা ভ্যালু এডিশনের আওতায় যাবে।
সেহেতু সেটাও আমাদেরকে দেখাতে হবে যে কতটুকু আমরা ভ্যালু এডিশন করবো। এবং গতকালকে আমরা বলছি যে ইনফ্যাক্ট গভর্নমেন্ট কোন টাকাটা পাবে, গভর্নমেন্ট পাবে শুধু ভ্যালু এডিশনের টাকাটাই পাবে। আমরা একটু আবার ক্লিয়ার করি। ধরুন দুইটা পার্ট, একটা হলো ইনপুট, একটা হলো ভ্যালু এডিশন পার্ট। এখন আপনি ধরুন যে কোন একটা র মেটেরিয়াল নিয়ে আসলেন, প্লাস্টিক র মেটেরিয়াল, সিপি, পিপিসিপি আর হলো এমবি মাস্টার ব্যাস, দুইটা নিয়ে আসলেন। এখন দুইটার ভিতরে আপনার এখানে হলো 1500 কেজি, 100 টাকা করে। এটা হলো 200 কেজি, 500 টাকা। আমরা এই দুইটা র মেটেরিয়াল পিপিসিপি এবং মাস্টার ব্যাচ, দুইটা র মেটেরিয়াল নিয়ে এসেছি এখানে। 37,000 টাকা আমাদের রিবেট ছিল, ঠিক আছে? তো আমরা এখানে ধরুন এটা একটা একটা আইটেমই আমরা উৎপাদন করব, মানে এমন একটা জাইগান্টিক একটা জিনিস তৈরি করব, এটা দিয়ে ধরুন একটা প্রোডাক্টই তৈরি হবে। এই প্রোডাক্টে স্যার তাহলে কথা আমরা শুনতে পাচ্ছি না। আহ, আপনার কথা শুনতে পারতেছেন না আমার? হ্যালো? স্যার শোনা যাচ্ছে। জি স্যার শুনতেছি। শুনতেছেন, শোনা হ্যাঁ? যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, ওনার তাহলে হয়তো কোনো প্রবলেম হচ্ছে। ওনারটা একটু প্রবলেম থাকে। এখন ধরুন আমরা এই যে 1500 কেজি এবং 200 কেজি র মেটেরিয়াল নিয়ে এসেছি, আমি সহজভাবে বুঝাবার জন্য যে 1700 কেজির আমরা ওই যে আমাদের কি প্লাস্টিকের আছে না, মানে পানির যে করে গাজী প্লাস্টিকের যে রিজার্ভার যেটা আছে, ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্কি তৈরি করব। এই 1700 কেজি দিয়ে আমরা একটা ট্যাঙ্কি তৈরি করব। যদি তৈরি করি, এই পুরো মালটাই একটা ট্যাঙ্কির জন্য আমাদের ব্যবহার হবে। তাহলে আমাদের ইনপুট কি, যে ইনপুট হলো 1700 কেজি, এই পুরোটাই আমাদের ইনপুট, এই পুরোটাই আমাদের ইনপুট হিসেবে ব্যবহার হচ্ছে। এটার ভ্যালু কত? ভ্যালু হলো 2.5 লক্ষ টাকা। এখন এই মালটা তৈরি করার জন্য আমাদের কিছু ফ্যাক্টরি ওভারহেড লাগবে। হয়ে গেল। এই মালটা আড়াই 2.5 লক্ষ টাকা আমাদের গেছে, যাচ্ছে র মেটেরিয়াল ইনপুট। আর ভ্যালু এডিশন বলতে আমাদের এখানে লেবার কস্ট এটা সেটা মিলে আমরা আরো 50,000 টাকা খরচ করতে হবে এখানে। তাহলে আমাদের এটা কিন্তু আমরা কিন্তু একটা 4.3 তৈরি করতেছি অনেকটাই, এটা একটা 4.3। এখন এটার ওজন কি হবে? ওজন হবে 1500 কেজি ধরেন, সে নিয়ে আমাদের কোশ্চেন নেই, আমরা টাকার কোশ্চেনটা আসতেছি এখন। যে ভ্যালু এডিশনের উপরে শুধু ভ্যাট সরকার পাচ্ছে সেটা আমি বুঝাবার জন্য গতকালকে যেটা বলছিলাম। ধরুন এখানে 50,000 টাকা আপনার স্যালারি দিতে হবে, এটা সেটা দিতে হবে 50,000, আরো লাভ করবেন 10,000 টাকা। তাহলে টোটাল আপনার খরচ কত? ইনপুটে আছে কত? 2.5 লক্ষ। আর এদিকে ভ্যালু এডিশনে আছে কত? 60,000। এখানে কিন্তু আমরা প্রফিটটাকেও নিয়ে আসছি। সেটা অনেকে আবার চিন্তা করতে পারেন যে প্রফিট কি ভ্যালু এডিশনে যাবে কিনা, প্রফিটটাও ভ্যালু এডিশনের একটা অংশ। তাহলে টোটাল এই প্রোডাক্টের
ভ্যালু ডিক্লেয়ার করলাম আমরা 4.3-তে, এটার ভ্যালু হবে 3,10,000 টাকা। এইবার 3,10,000 টাকার উপরে 15% ভ্যাট দিতে হবে স্ট্যান্ডার্ড রেটে। তাহলে আমাদের কত টাকা ভ্যাট আসে? 46,500 টাকা। আচ্ছা, তাহলে এইটা হলো কি আমাদের আউটপুট ভ্যাট। আচ্ছা, আমাদের ইনপুট ভ্যাট কত টাকা কেউ বলতে পারবেন? এই এই জায়গায় কত ইনপুট ভ্যাট আছে? আমরা তো 1700 কেজি মাল নিয়ে এসে একটা ট্যাঙ্কি তৈরি করলাম, পানির ট্যাঙ্কি। এই 1700 কেজির জন্য আমরা কত টাকা ভ্যাট দিয়েছি? মুসান্না গালিব বলেন তো, কত টাকা ভ্যাট দিয়েছি এখানে? কত টাকা ইনপুট ভ্যাট আছে? হাসানুজ্জামান? হ্যাঁ, 37,500 টাকা স্যার স্যার। এখানে হচ্ছে কি স্যার 37,500 টাকা আছে। 37,500 টাকা এখানে ইনপুট ক্রেডিট আমরা নিব। কেননা আমরা যখন এই র মেটেরিয়ালটা কিনেছি তখন আমরা কত টাকা ভ্যাট আমরা রিবেট নিব, এটা আমাদের ক্রয় বইতে আমরা আমাদের যে সিস্টেমে আমরা দেখাবো যে আমরা স্ট্যান্ডার্ড রেটে কিনেছি আমাদের 9.1-এ 37,500 টাকা দেখাবো। 2.5 লক্ষ টাকার র মেটেরিয়াল কেনা আছে, 37,500 টাকা আমাদের ইনপুট ক্রেডিট দিয়েছি। ঠিক আছে, ইনপুট ক্রেডিট নিব। তাহলে আমরা ইনপুট ক্রেডিট, আউটপুট ভ্যাট কত আসছে? আমি কাস্টমার থেকে 46,500 টাকা নিয়েছি, আমরা ইনপুট ক্রেডিট পাবো কত? 37,500। তাহলে সরকারকে ভ্যাট দিব কত? 46,000 মাইনাস 37,500, কত পাবে সরকার? 9,000 স্যার। 9,000। 9,000 টাকা ভ্যাট পাবে। তাহলে সরকার এই যে আপনার কোনটার উপরে, সরকার কি এই 2.5 লক্ষ টাকার উপর কোনো ভ্যাট পেয়েছে এই সেকেন্ড ধাপে? না, পায় নাই। তাহলে আপনার ক্ষেত্রে আপনি যে, কি নাম, আমি ধরলাম এনা ফুড, ঠিক আছে, এনা ফুড না, এটা তো আমাকে গাজী ফুড, গাজী দিয়ে দেই এটা, ঠিক আছে, এটা হলো গাজী ট্যাঙ্ক। হ্যাঁ, গাজী। এখন গাজী ট্যাঙ্ক কি করবে? গাজী ট্যাঙ্ক তো এইটা ধরেন আপনার নিয়েছে, ধরেন ইন্ডিয়া থেকে, নিয়ে, ইন্ডিয়া না, আমরা ধরি যে কে এসে সৌদি আরব থেকে সে এই পিপি দানা নিয়ে আসছে। এখন পিপি দানা যখন নিয়ে আসছে, এই 37,000 টাকা, এটা কিন্তু ইম্পোর্ট করা হয়েছে। এবার বলেন যে এই 37,000 টাকা সরকার কোন জায়গা থেকে কালেকশন করছে? এই 37,000 টাকা ভ্যাট, এই 37,000 টাকা ভ্যাট, টোটাল সরকার ভ্যাট পাবে 46,000 টাকা। এই 37,000 টাকা ভ্যাট সরকার থেকে আদায় করছে, কোন জায়গা থেকে আদায় করে নিয়েছে? ইনপুট স্যার, আমদানি করার সময়। ইম্পোর্টের স্টেজে স্যার। ইম্পোর্ট স্টেজে। দ্যাট মিনস ধরেন এটা সিটিজি থেকে, চিটাং থেকে এই মালটা ক্লিয়ার হয়েছে, দ্যাট মিনস সরকার চিটাং পোর্ট থেকে 37,500 টাকা কালেকশন করেছে। আর এই গাজী ট্যাঙ্ক থেকে, গাজী কোম্পানি থেকে, নারায়ণগঞ্জের থেকে করছে কত? 9,000 টাকা। তাহলে সরকার দুইটা লেভেলে সে নিল, একটা হলো ইম্পোর্ট পর্যায়ে নিল গাজীর থেকে, গাজী তখন ইম্পোর্ট পর্যায়ে দিয়ে আসছে, আর যখন সে বিক্রি করছে তখন 9,000 টাকা। একটা দিচ্ছে বিল অফ এন্ট্রির মাধ্যমে, ট্রেজারি যখন দিয়েছে তখন ট্রেজারি করছে 37,500, আর যখন এটা কাস্টমারের কাছে বিক্রি করছে তখন এক্সেস ভ্যাট দিয়েছে 46,500, পার্টির থেকে নিয়েছে, কিন্তু সে ভ্যাট দিয়েছে কত? 9,000। কেন? সে ইম্পোর্ট পর্যায়ে 37,500 দিয়ে আসছে। তার মানে কি, যখন এই যে গাজী যখন ভ্যালু এডিশনটা দিচ্ছে, যখন 4.3টা গাজী সাবমিট করতেছে, তখন ওই ভ্যাট অফিসার বুঝতে পারতেছে যে আপনার থেকে কত টাকা পাওয়া যাবে। আপনি বহুত টাকা দেখাচ্ছেন, আপনি 3,10,000 টাকায় মাল বিক্রি করবেন, কিন্তু উনি কিন্তু বুঝতেছে, ওই ভ্যাট অফিসার বুঝতেছে যে তুমি যত টাকাই সাবমিট করো না কেন, যত টাকায় বিক্রি করো না কেন, আমি কিন্তু পাচ্ছি মাত্র 9,000 টাকা। 9,000। এখন ও যদি বলে যে না ভাই, আপনি 9,000 টাকা না, এটা 60,000 টাকা ভ্যালু এডিশন না, এটা আপনি ভুল বলতেছেন ভাই, আপনার তো হিসাব কিতাব করে দেখছি, এটা হবে আপনার দাম, আপনি বাজারে বিক্রিও করেন বেশি, এটা 3 লক্ষ, 3.5 লাখ টাকায় বিক্রি করেন। তাহলে সে বললো যে না, এটা আপনার 3.5 লাখ টাকায় বিক্রি করেন, এটা ভুল বলতেছেন, আপনার 3.5 লক্ষ টাকা, আপনাকে ভ্যালু এডিশন করতে হবে 1 লক্ষ টাকা। দ্যাট মিনস
আপনি যে র মেটেরিয়াল দিচ্ছেন, ইনপুট দিচ্ছেন, ইনপুটের 40% আপনাকে করতে হবে, ভ্যালু এডিশন করতে হবে। তাহলে কি হবে, আপনাকে দিয়ে যত ভ্যালু এডিশন করতে পারবে তত কিন্তু তার ভ্যাট বেড়ে যাবে। তখন এই একজন কে একটু প্রবলেম করতেছে, হ্যাঁ? আপনাকে যত ভ্যালু এডিশন, একটু দেখবা। শাহাদাত শাহাদত হোসেন। শাহাদত একটু করেন, মিউট করে নেন। আচ্ছা, তাহলে এখন দেখুন, ওই ভ্যাট অফিসার কেন আপনাকে ভ্যালু এডিশন বারবার বলে যে আপনি ভাই ভ্যালু এডিশন বেশি করেন। ও যত ভ্যালু এডিশন করতে পারবে তত সে ভ্যাট বেশি পাবে। যদি 40% ভ্যালু এডিশন হয় তাহলে সে কত পাচ্ছে, 15,000 টাকা পাচ্ছে। কিন্তু যদি এটা ভ্যালু এডিশন কম হইতো 24%, তখন পাইতো 9,000 টাকা। এই জন্য স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো ও বুঝছি, ঠিক আছে বুঝছি। আহ তো ভ্যাট ডিপার্টমেন্ট এই জন্য বলে যে আপনি ভাই ভ্যালু এডিশন বাড়ান। যখন 24% ভ্যালু এডিশন করছে তখন 9,000 টাকা ভ্যাট পাচ্ছে, যখন 40% করতেছে তখন 15,000 টাকা পাচ্ছে, সরকার টোটাল পাচ্ছে 52,000। তো এই জন্যই বারবার বলতেছে ভ্যালু এডিশন বাড়ায়। আর এই জন্যই আমি বললাম যে সরকার কিন্তু যদি এটা আইডিয়াল সিচুয়েশন হয় তবে সরকার শুধু ভ্যালু এডিশনের উপরই আপনার থেকে পাবে। কেন, এটা দিয়ে সরকার আগেই খেয়ে ফেলছে, এই পার্টে সে আগেই কিন্তু খেয়ে ফেলছে, ঠিক আছে? এই পার্ট থেকে আর খাওয়ার কিছু নেই। তো সেই জন্য যার পার্টে সে বেশি খাইতে চায় সেই জন্য সে বলে যে আপনি বেশি এডিশন করেন। তাহলে এইবার কি আমার কনসেপ্ট কি ক্লিয়ার কিনা সবাই? যে ভ্যালু এডিশন কেন বলে, ভ্যালু এডিশন এই জন্যই বলে যে ভাই এই জায়গায় যা বলতেছেন এই জায়গায় আমার কোনো লাভ নাই, আপনি এই জায়গায় বাড়ান। কেন, এই জায়গায় যা বলবেন তা তো আপনি অলরেডি আপনি এটা রিবেট নিয়ে নেবেন, সেহেতু আপনি এই জায়গায় যত বাড়াতে পারবেন তত আমার লাভ। সবাই কি ক্লিয়ার কিনা? ঠিক আছে, হ্যাঁ। ক্লিয়ার না হলে পরবর্তীতে ক্লিয়ার হবেন ভিডিও দেখে। আহ, আমার মনে হয় যে এটা আজকের সব সময় একই রকম হয় না। আজকের আপনাদের ফুল লেন্থে আমি দেখিয়েছি, ফুল ডিটেলসটা একদম, বুঝছেন? যে এইভাবে যে আসলে ভ্যালু এডিশনের উপরেই শুধু ভ্যাট আসতেছে এবং এর নাম কেন ভ্যালু এডিশন হচ্ছে এটারই কারণ হলো এই জন্যই ভ্যালু এডিশন। এবং আপনার থেকে কত টাকা ভ্যাট পাবে সেইটাও কিন্তু এইভাবে চিন্তা করা যায় যে আপনি এই 1 বছরে যদি 50 লক্ষ টাকা আপনি বিক্রি করেন তাহলে আপনার ভ্যালু এডিশন যদি 40% হয়, ওই ভ্যাট অফিসার বুঝতে পারে যে আপনার থেকে কত টাকা ভ্যাট পাওয়া যাইতে পারে, এবং সেটা যদি বছর শেষে না পায় তখনই আপনাকে ধরবে যে ভাই আপনার তো ভ্যালু এডিশন অনুযায়ী ভ্যাট হয়নি। এইবার আমরা অন্য একটা কোশ্চেনে আসি, যেটা সব সময় মাঠ পর্যায় থেকে আসে। যে আমাকে তো ভ্যাট অফিসার বলে যে ভাই আপনি 40% ভ্যালু এডিশন করেন, তো এইটা কি কোনো আইনে আছে কিনা? এটা কোনো আইনে নেই। তো এইটা কি আমি বাধ্য কিনা এই ভ্যালু এডিশন করতে? আপনি বাধ্য না, আপনার ফেয়ার মার্কেট ভ্যালুতে বিক্রি হবে। এখন কথা হলো যদি আপনি যদি রিয়েলি দেখাতে পারেন যে না আপনি কথা ভুল বলছেন, আপনি যদি কোনো প্রমাণ দেখাতে পারেন আমি 3.5 লক্ষ টাকায় বিক্রি করি তাহলে আমি ভ্যাট দিব 3.5 লক্ষ টাকায়। আমি দেখেন আমি 3,10,000 টাকায় এই মাল বিক্রি করি। ভ্যাট অফিসার বলবে যে ঠিক আছে আপনার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নিয়ে আসেন, দেখি আমরা কোথায় আপনার যে কত মাল আপনার সেলস স্টেটমেন্ট দেখবো, আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখবো, আপনি কত টাকা পাচ্ছেন। যদি আপনি এটা প্রমাণ করতে পারেন, আপনার যদি সাহস থাকে যে আপনার কোথায় কোনো গলদ নেই, তাহলে অবশ্যই আপনি যা ভ্যালু এডিশন হবে তাই দেখাবেন, এর বাইরে কিছু নেই। কিন্তু যদি আপনার গলদ থাকে, আপনি বিক্রি করেন 4 লক্ষ টাকায়, ভ্যাট অফিসারকে বলেন 3,10,000 টাকা আমি মূল্য ডিক্লারেশন করব, কোনো লাভ হবে না, ঠিক আছে? তাহলে আপনি ওই ভ্যাট অফিসার যা বলবে তাই শুনতে হবে। এখন কোশ্চেন হলো যে আপনি মূল্য ডিক্লারেশন করলেন 3,10,000, এখন আপনি বিক্রি করতেছেন 3.5 লক্ষ টাকা, তাহলে কি আপনি পার পেয়ে যাবেন? না, এটা আইনগতভাবে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি যা বিক্রি করবেন সেই দামেই আপনাকে ভ্যাট দিতে হবে। কিন্তু মূল্য ডিক্লারেশন যদি আপনি বেশি করেন তাহলে আপনাকে চেঞ্জ করে নিতে হবে, মূলত আপনাকে ভ্যাট দিতে হবে যা যেই দামে বিক্রি করেন ফেয়ার মার্কেট ভ্যালুতে। এখন যদি কেউ আপনার আত্মীয় স্বজন তাকে যদি কম দামে বিক্রি করেন তাহলে সেটা ফেয়ার মার্কেট ভ্যালু হবে না। ফেয়ার মার্কেট ভ্যালুর একটা ডেফিনেশন আছে, সেহেতু যেটা
আপনার সাথে কোনো সম্পর্ক নেই, তার সাথে যেটা স্বাভাবিক পরিস্থিতিতে বিক্রি করতেন সেটাই হলো ফেয়ার মার্কেট ভ্যালু, এবং সেটার উপরেই ভ্যাট দিতে হবে। তাহলে এখন কোশ্চেন হলো যে এই ভ্যালু এডিশনের কোনো আইনগত কোনো বাধা ধরা নাই যে এতটুকুই ভ্যালু এডিশন করতে হবে, আপনার যা রিয়েলিস্টিক সেইটাই করবেন। এখন কথা হলো তাহলে কেন ভ্যাট অফিসার আপনাকে চাপাচাপি করে? আপনার আপনার প্রচুর প্রবলেম আছে, সেই জন্যই ভ্যাট অফিস আপনারে এই সুযোগটা নিচ্ছে, কেন আপনাকে ভ্যাট অফিসার ধরলেই তো বহুত প্রবলেম পায়, সেই জন্য আপনি ভ্যাট অফিসের সাথে বলেন যে না ঠিক আছে আমি 40% না 35% যোগ করবো, তো 28% যোগ করবো, এই কথা বলার কারণটা শুধু এইটাই। ক্লিয়ার? কেন আমাদের ভ্যালু এডিশন এত ওরা চাপাচাপি করে, আমরা কেন আবার তাদের প্রতি মানে করতে হয়, এই কম্প্রোমাইজ করতে হয়? কম্প্রোমাইজ কাউকেই করতে হবে না যদি অ্যাজ লং অ্যাজ ইউর ট্রানজেকশন ইজ অনেস্ট, ঠিক আছে, ইউ আর অনেস্টলি ডিলিং দিস ম্যাটার। এবং আপনার কোনো কিছুতেই আপনার যদি কোনো কাস্টমারকে জিজ্ঞেস করে যে ভাই কত টাকা মাল কিনছেন, সে বললো 3,10,000, ব্যাংক স্টেটমেন্টে 3,10,000, আপনার তো কোনো টেনশন নেই, ঠিক আছে। আচ্ছা, এই জি ভ্যালু এডিশনের উপর একটা প্রশ্ন ছিল স্যার। শিওর। স্যার আমরা তো ইউনিয়ন ফার্মা রিয়েল যে ফ্যাক্টরটা এইটাই বলি যে আমরা তো প্রথম এই যে প্রোডাকশনে যাচ্ছি স্যার, হুম এডিশন যে পার্টটা করব ওইটা আমি কিভাবে কনসিডার করব? আমার কোম্পানি ধরো 1 বছর পর্যন্ত আমাদেরকে ঠিক স্যালারি আছে ঠিক আছে দিতেছে। ঠিক আছে ঠিক আছে আসতেছি 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 আমরা আপনারটায়। তবে আপনারটা কিন্তু ভিন্ন, বুঝছেন? আপনার কিন্তু এই আমি এটা হলো আপনাদের কিন্তু ড্রাগ ইসে কি বলে, ডিজিডিএ। হ্যাঁ, ওদেরকে একটা মূল্য ঘোষণা করতে হয়, মোস্ট প্রবাবলি ওরাই আপনার দাম নির্ধারণ করে দেয়, ঠিক আছে। সেহেতু আপনাকে সেটার উপরে বেসিস করে কিন্তু কাজ করতে হবে। আপনাদেরটা কিন্তু স্বাভাবিক সিস্টেমে যাবে না, সেহেতু ওইটাকে আপনি ফুল জিনিসটা জেনে নিয়ে নে। আচ্ছা, এখন আপনার মূল কথা যেটা আমরা আসি, যেটাই হোক না কেন আসলে মানে কোএফিসিয়েন্ট ওটার জন্য যা হবে আপনারটার জন্য যা হবে, আবার স্বাভাবিকভাবে সেটা হবে। আপনার একটা কোশ্চেন ছিল যে আমি তো নতুন, তা নতুন আমি কিভাবে করব, এই কোশ্চেনটা, এডিশনটা স্যার, হ্যাঁ। এডিশনটা। জি তো জি, এডিশনটা সেখানে কোনো সমস্যা? আপনাকে কি করতে হবে, দুইটা কোম্পানি, দুইটা আপনার সিনিয়রটা নিয়ে আসি। একটা হলো এক্সিস্টিং কোম্পানি, আর হলো নিউ কোম্পানি। সমস্যা কিন্তু একটার জন্য না, দুইটার জন্য, এক্সিস্টিং এন্ড নিউ কোম্পানি। আচ্ছা, এইবার হলো আপনার হলো এক্সিস্টিং কোম্পানি, আপনি ভ্যালু এডিশন কি করবেন, কিন্তু নিউ কোম্পানি কিভাবে করবেন, এক্সিস্টিং কোম্পানি কিভাবে করবে, দুইটা কিন্তু কোশ্চেন। তাহলে এক্সিস্টিং কোম্পানি কিভাবে করবে, এবার একটু মানে যারা এক্সিস্টিং কোম্পানি আছেন তারা বলেন যে আপনার ভ্যালু এডিশনটা কিভাবে হইতে পারে, আপনার বেসিসটা কি হবে? আপনার বেসিসটা কি হইতে পারে? মুসান্না গালিব বলতে পারবেন? অথবা স্যার হাসানুজ্জামান? নতুন হ্যাঁ, নতুন কোম্পানির জন্য স্যার কি মার্কেট রেট যেটা স্ট্যান্ডার্ড ওইটাই স্যার? না সেটা তো অন্য ব্যাপার, মার্কেটের বাইরে তো যেতে পারবে না। আপনার ফাইনাল ভ্যালু তো এই যে ভ্যালুটা, এই ফাইনাল ভ্যালু তো প্রফিটের সাথে আপনার হবে কি বলে টিউনিং হবে। যেমন আপনার এখানে যদি আপনি মনে করেন যে 3,10,000 উপরে আমার বিক্রি করা যাবে না, এখন যদি এখানে 55,000 হয়, এই এডিশন যদি 55 হয়, তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই এখানে কম্প্রোমাইজ করতে হবে, আপনার এখানে 5,000 হয়ে যাবে, মানে লাভটা 5,000 হয়ে যাবে। কিন্তু কোশ্চেন হলে 55,000 কিভাবে বের করব, সেই জিনিসটাই কোশ্চেন, যে এক্সিস্টিং কোম্পানি 55,000 কিভাবে পাবে, আর নিউ কোম্পানি এই 55,000, এই এডিশন গুলো, এটা তো একটা না, এখানে স্যালারি আছে, তারপরে আপনার অন্যান্য যে খরচ আছে, এন্টারটেনমেন্ট থাকতে পারে, স্যালারি থাকতে পারে, ফ্যাক্টরি ওভারহেড থাকতে পারে, রেন্ট থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে, স্টেশনারি। স্টেশনারি থাকতে পারে। এইটা হলো। স্যার এক্সিস্টিং কোম্পানি স্যার হিস্টোরিক্যাল ডাটা থেকে নিবে। আচ্ছা, আর নতুন কোম্পানি
নতুন কোম্পানি স্যার কিছু ডেটা নিতে পারে ইন্ডাস্ট্রি থেকে, ইন্ডাস্ট্রি প্যাটার্ন থেকে। আর হচ্ছে তার নতুনের ক্ষেত্রে তো তার কিছু R&D থাকে যে প্রোডাক্টটা ফাইনাল প্রোডাকশনে যাওয়ার আগে, ওই জি, ডেটাগুলো থেকে। আচ্ছা। ফার্স্ট কথা হলো যে আমাদের তো ইনপুটের ক্ষেত্রে খুব একটা প্রবলেম নেই, যেহেতু ইনপুট র ম্যাটেরিয়াল আমরা যা ব্যবহার করব সেটা তো আগেই আমাদের প্রি ডিটারমাইন্ড থাকবে, স্ট্যান্ডার্ড থাকবে। কোশ্চেনটা হলো যদি নতুন কোম্পানির ক্ষেত্রে আসি, অবশ্যই ফার্স্ট কথা হলো যে কোনো কোম্পানি কোনো কিছু যদি তারা তৈরি করে অবশ্যই তারা একটা বাজেট করে, কস্টিং করে। তো কস্টিংটা কিভাবে করবে? নতুন কোম্পানি, ধরেন সে নতুন কোম্পানি, তাহলে আপনাকে একটা অ্যাজাম্পশন করতে হবে, তাই না? অ্যাজাম্পশন কি করতে হবে? যে আমার এই বছরে, যে পার্টিকুলার ইয়ারে আমি কত স্যালারি দিব, আমার টোটাল স্যালারি কত টাকা আসতে পারে, আমার এখানে রিপেয়ার মেনটেনেন্স কত হইতে পারে, অথবা বাড়ি ভাড়া কত হইতে পারে। বাড়ি ভাড়া তো আপনি এগ্রিমেন্ট করতেছেন, তাহলে আপনার সবকিছু কিছু আছে। আবার স্যালারি আপনি কিন্তু প্রোডাকশনের আগে কিন্তু লোক নিয়োগ দেওয়া হচ্ছে। তো যদি লোক নিয়োগ দেওয়া হয় তাহলে আপনি বুঝতে পারতেছেন আপনার স্যালারি কত আসবে। সে ধরেন আপনার, আমরা ফ্যাক্টরির কথা বলি, ফ্যাক্টরিতে ধরেন আপনার 10 লাখ টাকা স্যালারি আসবে, ঠিক আছে? তো এখন যদি 10 লাখ টাকা স্যালারি আসে, তাহলে আপনার, আমরা ধরে নিলাম যে আপনার একটা প্রোডাক্টই 10 লাখ ক্যাপসুল উৎপাদন করবেন অথবা 10 লাখ ট্যাবলেট উৎপাদন করবেন। তাহলে 10 লাখ ট্যাবলেট যদি উৎপাদন করেন তাহলে এক একটা ট্যাবলেটের আপনার ই কত পড়বে, মানে লেবার কস্ট কত পড়বে? 1 টাকা পড়বে। বুঝে যাবে স্যার। তার মানে কি, আপনার রেন্ট কত দিবেন? আপনি রেন্ট দিবেন সাপোজ 20 লাখ টাকা। তাহলে 20 লাখ টাকা যদি রেন্ট দেন, তাহলে আপনার যদি 1 লাখ 10 লাখ যদি আপনি ই করেন, কি বলে, প্রোডাকশন করেন, তাহলে আপনার 2 টাকা রেন্ট হিসেবে যাবে। তো তার মানে যদি নিউ কোম্পানি হয় তাহলে আপনাকে কি করতে হবে? একটা বাজেট ক্রিয়েট করতে হবে, অ্যাজাম্পশন করতে হবে। অ্যাজাম্পশন করে আপনাকে কি করতে হবে? ওই প্রোডাকশন দিয়ে আপনাকে ভাগ করে বের করতে হবে। এটা গেল নিউ কোম্পানির ক্ষেত্রে। আর এক্সিস্টিং কোম্পানির ক্ষেত্রে কি হবে? তার হিস্টোরিক্যাল ডাটা নিতে হবে। হিস্টোরিক্যাল ডাটা কি হইতে পারে? সে তার 10 লাখ টাকা তার স্যালারি আছে, কিন্তু গত বছর সে 10 লাখ প্রোডাকশন করছে। এইবার বললো যে আমাদের স্যালারি না, এই বছরে আমাদের 10% ইনক্রিমেন্ট দেওয়া হবে। তাহলে সে কি করলো? 10 লাখ 10,000, 11 লাখ টাকা তার টোটাল স্যালারি আসবে। এইবার বললো যে না, আমাদের আসলে মেশিন নষ্ট হয়ে গেছে, উল্টাপাল্টা অবস্থা, এখানে আমার 9 লাখের বেশি প্রোডাকশন হবে না, আমাদের এস্টিমেটেড প্রোডাকশন 9 লাখ। তাহলে তার কি হবে? 1 টাকা 22 পয়সা তার স্যালারি হিসেবে পার ইউনিটে আমাকে ডিক্লেয়ার করতে হবে। কিন্তু আমার গভর্নমেন্ট অথবা ভ্যাট ডিপার্টমেন্ট কিন্তু এতে খুব একটা তার লাভ লস নাই, কেন আলটিমেট সে ভ্যাট পাচ্ছে কত? এই যে 3,10,000 টাকার উপরে। দ্যাট মিনস আপনার যে টাকা এইখানে টিউনিং হচ্ছে, সেহেতু এইখানে যদি আপনার একটু এদিক সেদিক হয়, তাতে কিন্তু ভ্যাট ডিপার্টমেন্টের খুব একটা প্রবলেম হচ্ছে না, কেন আপনি ভ্যাটটা দিচ্ছেন কিসের উপরে? আলটিমেট সেলস এর উপরে। সেহেতু এখানে যদি 55 বলেন, তাহলে আলটিমেট এখানে 55 বলে এখানে 5, এখানে 50 বললে এখানে 10 হয়ে যাবে। আলটিমেটলি আপনি এই 60,000 টাকার উপরে ভ্যাট দিচ্ছেন। সেহেতু এখানে ভ্যাট ডিপার্টমেন্টের খুব লস হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? কিন্তু এখন কথা হলো, যদি আপনার কিভাবে এই যে এক্সিস্টিং কোম্পানিটাকে কি করতে হবে, আমরা ধরুন আমাদের একটা ব্যালেন্স শিট থাকে, আমাদের একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থাকে, সেইখানে কিন্তু যেহেতু এটা আমরা বলতেছি রিয়েল সিনারিও বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা দেখা যাচ্ছে অনেক সময় আপনার রিয়েল স্যালারি আসতেছে সে 10 লাখ টাকা, কিন্তু আপনি ট্যাক্স কাটেন নাই, কিছু কাটেন নাই, আপনি বলতেছেন যে আমার স্যালারি হয়েছে এখানে 2 লাখ টাকা। দেখেন, আপনি এখানে বলতেছেন আপনার ব্যালেন্স শিটে বলতেছে 2 লাখ টাকা, আর আপনি বলতেছেন যে আপনার স্যালারি 10 লাখ টাকা। এখন আপনি ভ্যাট ডিপার্টমেন্টে এসে আপনি এখানে 10 লাখ টাকার হিসাব করে দেখা গেল যে 1 লাখ টাকা, কিন্তু আপনার ব্যালেন্স শিটে আছে 2 লাখ টাকা। সেহেতু অবশ্যই আপনাকে এই ব্যালেন্স শিটকে কনসিডার করতে হবে যে আমার পূর্বে ব্যালেন্স শিটে আমরা কি ডিক্লেয়ার করেছি, এখন বর্তমানে কি আসতেছে, এগুলোকে আপনাকে অবশ্যই কনসিডার করে ম্যানেজমেন্টের সাথে কথা বলে আপনাকে, মানে সত্যতা বলেন আপনার যাই বলেন, যে আপনার কি কিভাবে তৈরি হবে 4.3টা, কেন আপনাকে অবশ্যই আপনার এই লিগ্যাল ডকুমেন্টসটা হাতে নিতে হবে। কেন দেখা গেল যে আপনার এই হিসাবে অনেক টাকা আপনার স্যালারি আসে, অনেক টাকা ট্রান্সপোর্ট কস্ট আসে, কিন্তু আপনার ব্যালেন্স শিটে দেখা যায় সেই কস্ট নেই।
তাহলে অবশ্যই ম্যানেজমেন্টের সাথে জানাতে হবে যে স্যার আমার এই অবস্থা, আমার রিয়েল সিচুয়েশন এই, ব্যালেন্স শিটের অবস্থা এই। তাহলে আপনার এখানে কি করতে হবে, কারেক্টিভ অ্যাকশন নিতে হবে, হয় ব্যালেন্স শিট চেঞ্জ করতে হবে, মানে যেটাই হোক। মানে কেন আপনি এখানে দুই জায়গায় তো দুই কথা বলতে পারেন না। আপনি ব্যালেন্স শিট অনুযায়ী দেখা যাচ্ছে যে 2 লাখ, আপনি লাস্ট ইয়ারে যা প্রোডাকশন করছেন এই বছর সেই প্রোডাকশন করছেন, কিন্তু এখানে 2 লাখ টাকা আপনার স্যালারি হিসেবে দেখাচ্ছেন, কিন্তু আপনি হঠাৎ করে ভ্যাট ডিপার্টমেন্টে ঢুকে আপনি সবকিছু স্যালারি শিট নিয়ে আপনি কি করলেন, বললেন যে আমার তো 10 লাখ টাকা 1 টাকা করে খরচ হচ্ছে, কিন্তু আরেকজন দেখা যাচ্ছে যে তার ব্যালেন্স শিট অনুযায়ী আপনার এখানে খরচ হচ্ছে স্যালারি পার পিসে হইলো 0.2 টাকা 20 পয়সা। সেহেতু তখন আপনার ম্যানেজমেন্টে অ্যাটেনশন নিতে হবে যে আমাদের কিন্তু ব্যালেন্স শিট ঠিকভাবে করা হচ্ছে না। কারণ আমরা স্যালারি দেখাচ্ছি, সেলস দেখাচ্ছি একরকম, প্রোডাকশন দেখাচ্ছি একরকম, 4.3 দিচ্ছি একরকম, কিন্তু এটার সাথে ব্যালেন্স শিটের মিল নেই। সেহেতু ভ্যাট ডিপার্টমেন্ট যদি ইচ্ছা করে আপনার সকল খরচগুলা সে ইজিলি বের করতে পারে। এক্সপেক্টেড খরচ আমরা বলি না যেটা 100% হবে, কিন্তু আপনি যা মূল্য ঘোষণা করবেন সেই অনুযায়ী কিন্তু সে সব খরচগুলো বের করতে পারে, এবং সেই খরচগুলো বের করার পরে যেটার উপরে ভ্যাট আছে সেটার উপরে সে ভ্যাট ক্লেম করতে পারে। যে না, আপনি তো বলছেন যে, যেমন আপনার ট্রান্সপোর্ট কস্ট, আপনি বলেন যে ধরেন আপনার গাড়ি ভাড়া, ঠিক আছে, যেটা আপনার রেন্টে কার, এখানে বলেন যে আপনার 5 টাকা লাগে পার পিসে। কারণ 5 টাকা যদি পার পিসে লাগে তাহলে 5 লক্ষ টাকা, আপনার যদি 10 লাখ পিস আপনার উৎপাদন হয় তাহলে 5 × 10, তাহলে আপনার 50 লক্ষ টাকা আপনার রেন্ট আসার কথা, এবং 5×15 = 75, তাহলে কিন্তু 7,50,000 টাকা আপনার ভ্যাট দেওয়ার কথা, কিন্তু এই খাতে দেখা গেল যে ভ্যাট পাইলো না। অথবা আপনি এখানে বলতেছেন যে রেন্ট টেকারে খরচ 5 টাকা, কিন্তু আপনার ব্যালেন্স শিটে পাওয়া গেল যে 50 লাখ না না পেয়ে সে পাইলো আপনার 5 লাখ টাকা। তাহলে বুঝতে হবে যে আপনার গরমিল আছে, আপনার হিসাবে কোনো গন্ডগোল আছে। দ্যাট মিনস ইউ আর নট, মানে ডিসক্লোজ দ্য ফেয়ারলি, ঠিক আছে, আপনি ফেয়ারলি এটা ডিসক্লোজ করেন না, সেটা বোঝা যাবে এখানে গরমিল আছে। কেন, যদি আপনার সবকিছু সঠিক থাকে তাহলে এই প্রবলেম হওয়ার কথা না। কেন আপনি তো যখন মূল্য ঘোষণা করছেন তখন সবকিছু চিন্তা করে আপনি ঘোষণা করছেন যে আমার এই বছরে 50 লক্ষ টাকার মতো রেন্টে কারের খরচ হবে, কিন্তু যদি না হয়, এটা 50 লক্ষ টাকা হইতে হবে এমন কোনো কথা না, এটা দেখা গেল যে এটা আপনার হয়েছে 30 লক্ষ টাকা, তো সেটার ব্যাখ্যা থাকতে হবে যে কেন 30 লক্ষ টাকা হইলো। কিন্তু যদি আপনার এটা লুকানো কোনো কারণ হয় তাহলে কিন্তু আপনার ব্যাখ্যা দিয়ে আপনি পার পাবেন না, কারণ আপনার বিভিন্ন ভাবেই আপনাকে ধরা যাবে যে আসলে আপনার রিয়েলি খরচ হয়েছে 50 লক্ষ টাকা, আপনি ব্যালেন্স শিটে কম দেখাচ্ছেন ভ্যাট কম দেওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু 4.3 তৈরি করার সময় আমাদেরকে অনেক কিছু চিন্তা করতে হবে। শুধু মানে সামনেরটা চিন্তা করলে হবে না, পিছনেরটাও চিন্তা করতে হবে যে আমাদের পিছনে কি আমরা ডিক্লারেশন দিয়েছি, সেই জিনিসগুলোকে কনসিডার করে সবকিছু করে আমাদেরকে 4.3টা তৈরি করতে হবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে রিয়েলি 4.3টা কিভাবে তৈরি করতে হবে। আমরা কিন্তু অনেক কিছু বলছি যে আসলে কিভাবে কস্টিংটা করবে, আমরা একটু দেখি। এই যে আমরা একটা চেয়ারের একটা কস্টিং দেখাচ্ছি যে কিভাবে 4.3টা তৈরি করা হয়। যেখানে চেয়ারের ওজন হলো 1.8042 কেজি, প্রোডাকশন ক্যাপাসিটি দেওয়া আছে, অ্যাকচুয়াল ক্যাপাসিটি দেওয়া আছে, মানে এক্সপেক্টেড এবং প্র্যাকটিক্যাল ক্যাপাসিটি দেওয়া আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে। তাহলে আমরা যেটা শুরুতে বলছিলাম যে আসলে কিভাবে এই ভ্যালু এডিশন গুলো করবো, সেই ভ্যালু এডিশন গুলো আমরা কি করব, যে লাস্ট ইয়ারের যে অডিট রিপোর্ট আছে সেই অডিট রিপোর্টটা নিব, তারপর এটাকে আমরা বিভিন্ন অ্যালোকেশন যে বেসিসটা হয়, ফেয়ার অ্যালোকেশন বেসিসটা আমরা দিয়ে কি করব, ভাগ করব। যেমন ধরুন আমরা এটা কিভাবে করতেছি, যে স্যালারি অ্যান্ড ওয়েজেস 65 লক্ষ টাকা আছে, গত বছর যা ছিল তার চেয়ে 10% বাড়ানো হয়েছে, এটাকে এক্সপেক্টেড প্রোডাকশন দিয়ে আমরা ভাগ করছি। এখন কিভাবে ভাগ করা হলো দেখেন, এখানে চেয়ারটা আমাদের কেজি হিসাবে আমরা কিন্তু ওজন দেই, কিন্তু আমরা বিক্রি করি পিস হিসাবে, কিন্তু ইনফ্যাক্ট আমাদের চেয়ারের কস্টিংটা করা হয় কেজি হিসাবে। যখন আমরা কোম্পানি কস্টিং করে এক একটা চেয়ারের ওজন এক এক রকম, মানে এক একটা মডেলের ওজন এক এক রকম। সেহেতু আমরা কি করব, টোটাল প্রোডাকশন আমরা বললাম যে আমরা চেয়ার উৎপাদন করব, তার টোটাল ওজন হবে আমাদের লাস্ট ইয়ারের যদি বলি যে 8 লক্ষ, এটা কি বলছি, এক্সপেক্টেড প্রোডাকশন দিয়ে আমরা ভাগ করব, এটাকে বেসিস বলছি। তাহলে এক্সপেক্টেড প্রোডাকশন কত, 9,78,000। তাহলে আমরা কি করব, এটাকে 9,78,000 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করার পরে
আমরা এই চেয়ারটার ওজন কত সেই ওজন দিয়ে আমরা গুণ করব। তা এটার ওজন কত, আমাদের নেট ওয়েট কত, এত, তাহলে 12 টাকা 4 পয়সা। দেখেন তাহলে আমরা কি এলাম এখানে, কিন্তু যেহেতু আমাদের এই চেয়ারটার ওজন হলো 1.8 কেজি, সেহেতু আমরা কি করলাম, টোটাল প্রোডাকশন হবে 9,78,000 কেজি। আমরা টোটাল স্যালারিকে টোটাল প্রোডাকশন দিয়ে ভাগ দিয়ে একটা চেয়ারের যে ওজন সেটা দিয়ে গুণ করার ফলে আমার কি হলো, এক ইউনিটে কি পরিমাণ স্যালারি কস্ট অ্যালোকেট করব সেটা পেয়ে গেলাম। এইভাবে ঠিক সবগুলোকে আমরা অ্যালোকেট করব, এক একটা মানে ফেয়ার বেসিস দিয়ে আমরা এটাকে অ্যালোকেট করব। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে, ওভারহেড গুলোকে, ভ্যালু এডিশন গুলোকে অ্যালোকেট করতে হবে। আর যেটা আমাদের ইনপুটে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, আমাদের ডিরেক্টলি যেটা সরাসরি জড়িত, যেমন আমাদের ম্যাটেরিয়াল গুলো, এটা ডিরেক্টলি যতটুকু ইউজ হয় ততটুকুই আমরা এখানে দেখাবো। এবং এখানে কি হবে, অপচয় সহ আমরা যতটুকু ব্যবহার করব, আমরা যেখানে দেখিয়েছিলাম ওই একটা এখানে, যে যতটুকু টোটাল ব্যবহার করব সেটা এখানে দেখাবো, মানে এটা অপচয় সহ, ওয়েস্টেজ যা থাকবে তা সহ দেখাবো, এবং ভ্যালুটাও দেখাবো, ওয়েস্টেজ সহ ভ্যালুটা দেখাবো। আর এখানে ওয়েস্টেজ যতটুকু হবে সেইটুকু এখানে দেখাবো। আমরা যেটা এখানে দেখিয়েছিলাম এক্সেল শিটে, যে আমরা টোটাল 200 কেজি আমরা 200 গ্রাম ব্যবহার করি, তাই 200 গ্রাম আমরা এখানে দেখাবো। আর এটার দাম হলো 2,000 টাকা, সেটা আমরা দেখাবো। ওয়েস্টেজ হলো 45 গ্রাম, সেটা দেখাবো। কত পার্সেন্টেজ সেটা দেখাবো। তাহলে আমরা কোথায় দেখাচ্ছি, এখানে এটা টোটাল যে আমাদের পরিমাণ কোয়ান্টিটি সেটা দেখাচ্ছি, মানে 200 গ্রাম। এখানে মূল্যটা দেখাচ্ছি কত, 2,000 টাকা। এখানে অবচয় কত আমাদের দেখাচ্ছিলাম, 45 গ্রাম, সেটা আমরা দেখাচ্ছি। এবং কত পার্সেন্টেজ, এই যে 23%, সেটা এখানে 23% সেটা এখানে দেখাবো। তো এইভাবে আমরা কি করব, ইনপুট কলামে আমরা দেখাচ্ছি যতগুলো ইনপুট আছে, সেবা হইতে পারে, সেটা আমাদের প্রোডাক্ট হইতে পারে, সেটা আমরা এই কলামে দেখাবো। এখানে আমরা যেটা বলছিলাম যে দুইটা কলাম থাকে, কলাম দুইটা মানে দুইটা পার্ট, একটা হলো যে ইনপুট পার্ট, একটা হলো মূল্য সংযোজনের পার্ট। এটা হলো মূল্য সংযোজনের পার্ট, আর এটা হলো ইনপুটের পার্ট। এবং মূল্য সংযোজনের পার্ট দিয়ে কি হচ্ছে, এটা দিয়ে কি হচ্ছে, সেটা সবকিছু আমরা বিস্তারিত জানলাম। এবং প্রফিটটাকেও আমাদের ভ্যালু এডিশনের একটা অংশ। টোটাল ধরেন 400 টাকা আমাদের আসছে, এটার উপরে আমরা ভ্যাট দিব। আর এখানে যে রিবেট দিয়ে, মানে যে ইনপুট ক্রেডিট ছিল সেটা আমরা নিয়ে নিব, বাকি টাকাটা আমরা সরকারের কোষাগারে জমা দিব। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, একটা 4.3 তৈরি করতে হবে, যেখানে আমাদের ওয়েস্টেজের পরিমাণ থাকবে, ওয়েস্টেজের পার্সেন্টেজ থাকবে, তারপরে আমাদের ভ্যালু এডিশনে যা যা আছে সেগুলো থাকবে। এবং এইখানে কি থাকবে, এইচএস কোড থাকবে। এইচএস কোড, যে প্রোডাক্ট হবে সেটা প্রোডাক্টের এইচএস কোড, যদি এটা সার্ভিস হয় সার্ভিসের এইচএস কোড থাকবে। এইখানে থাকবে কিন্তু যে মালটা আমরা বিক্রি করব, যে প্রোডাক্টটা বিক্রি করব সেইটা, এটা কিন্তু আমাদের ইটা না, কি বলে, র মেটেরিয়ালটা না, যে আমরা যে প্রোডাক্টটা বিক্রি করবো। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা কিন্তু এখানে চেয়ার বিক্রি করি, আমরা নিজেরা ইন্টারনালি এটাকে হিসাব করি কেজি হিসাবে, কিন্তু কেজি হিসাবে কিন্তু আমরা এখানে দেখাবো না। আমরা যেহেতু বিক্রি করি পিস হিসাবে দেখাবো। এবং সব সময় আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের এই ইনপুটটা কোন আউটপুটের জন্য দরকার, আউটপুট কোনটা, যেটা আমরা সাপ্লাই দেব। এরকম না যে আমরা 1 কেজি অথবা 1,000 কেজি মাল নিয়ে আসছি, 1,000 কেজিতে কি পরিমাণ আউটপুট হবে সেটা না। আমাদেরকে যেটা আমরা যেভাবে সরবরাহ করি, যেমন পিস হিসেবে করতে পারি, লিটার হিসেবে করতে পারি, যেভাবে আমরা সরবরাহ করব, পাবলিকের কাছে বিক্রি করব, সেইটাকে আমরা সরবরাহের একক হিসেবে কনসিডার করব। এবং ওই সরবরাহের জন্য কি পরিমাণ ইনপুট দরকার সেটা আমরা এখানে আইটেম ওয়াইজ লিখবো। এবং এখানে ওভারহেড অথবা অন্যান্য যে ভ্যালু এডিশন আছে সেটা আমরা এখানে দেখিয়েছিলাম যে কিভাবে অ্যালোকেশন করব, সেই অ্যালোকেশন বেসিস অনুযায়ী আমরা অ্যালোকেশন করব। ঠিক আছে, মানে ফুললি এটা একটা ফুল কস্টিং, নট এ অ্যাবজর্পশন কস্ট, মানে ভেরিয়েবল কস্টিং, ইটস এ ফুল কস্টিং, মানে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট সবকিছু এখানে আসবে, মানে কোনো কিছুই এখানে বাদ যাবে না। স্যার এটার যে এক্সেলটা আছে স্যার, এটা কি আমরা স্যার হচ্ছে কোনোভাবে পেতে পারি স্যার? অবশ্যই পাবেন, ইজিলি পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, আচ্ছা এখন কথা হলো যে এই ভ্যালু চেঞ্জেসটা, তাহলে আমাদের এখানে কোশ্চেন আছে কয়েকটা, যে আমরা আসলে এখানে কখন এটাকে করব, আমরা এটাকে 4.3টা আমরা সাবমিট করবো। এই 4.3টা সাবমিট করতে হবে ধরেন আপনার যদি প্রোডাকশনে যাওয়ার পূর্বে অথবা সাপ্লাইয়ের পূর্বে, হুইচ এভার ইজ আর্লিয়ার।
আপনি একটা মাল বিদেশ থেকে নিয়ে আসতেছেন, সাথে সাথে আপনাকে কি করতে হবে, মূল্য ডিক্লারেশন করতে হবে। সাথে সাথে বলতে কি, আপনি সাপ্লাইয়ের পূর্ব দিনে 15 দিনের মধ্যে এটাকে আপনাকে এই মূল্য ঘোষণাটা করার প্রয়োজন আছে। সাপ্লাই যেদিন করবেন তার 15 দিনের মধ্যে এটাকে আপনার করতে হবে, কি বলে, মূল্য ঘোষণাটা করতে হবে। এবং এটা 7.5% যদি চেঞ্জেস হয় এই মূল্যের, অথবা যদি ইনপুটের 7.5% চেঞ্জেস হয়, তাহলে আপনার নতুন করে মূল্য ঘোষণা করতে হবে, আদারওয়াইজ মূল্য ঘোষণা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমরা এখানে বেশ কিছু রাখছি, যে এটা মূল্য ঘোষণা কি কি ডকুমেন্টস থাকতে হবে। মূল্য ঘোষণার জন্য আসলে মূসক 6.3 আপনার এই যে ইনপুট কলামে যে আমরা যে ইনপুট গুলো দেখাচ্ছি, সে স্যার একটা জি স্যার আমি একটা র মেটেরিয়ালস নিয়ে আসলাম, দেশে এসে আমি প্রোডাক্ট বানাবো, তারপর হচ্ছে স্যার আমি ভ্যালুয়েশনটা বুঝতে পারবো। হুম। তা আমি যদি আগে মেটেরিয়ালস নিয়ে আসার পরে কি আমার মূল্য ঘোষণা করে দিতে হবে, সেটা কেমন করে ম্যান্ডেটরি, নাকি আমার ভ্যালিডেশন করার পরে স্যার আমি বুঝতে পারবো যে আমার ভ্যালিডেশন না না, কথা হলো যে, ফার্স্ট কথা হলো যে কোনো কিছুই আনসার্টেন না। আপনি ভ্যালু এডিশন কতটুকু করবেন, একটা প্রোডাক্টের কস্টিং করবেন না আপনি প্রোডাকশনের পূর্বে? জি স্যার। তো এখানে জি বলা স্যার। আছে যে ম্যানুফ্যাকচারিং করার সময়, ম্যানুফ্যাকচারিং স্টার্টের সময়, অথবা সাপ্লাইয়ের 15 দিন পূর্বে আপনার মূল্য ঘোষণাটা করতে হবে। এখন কথা হলো যে ম্যানুফ্যাকচারিং শুরু করে দিলেন, তো এখন কথা হলো যে আপনি আম, যদি এটাকে না জানান, কি বলে, ভ্যাট ডিপার্টমেন্টকে না জানান, তাহলে তো তারা যদি ইচ্ছা করে আপনার এটাকে প্রোডাকশনটাকে করতে পারে, কি বলে, অবজারভেশন করতে পারে। সেই জন্য এটাকে প্রোডাকশনের পূর্বে অথবা সাপ্লাইয়ের পূর্বেই আপনাকে কি করতে হবে, এটাকে দিতে হবে 15 দিনের মধ্যে। এটার বাধ্যবাধকতা, 15 দিনের মধ্যে আপনাকে এটা সাবমিট করতে হবে। কিন্তু কথা হলো যে আপনি বললেন যে আমি ভ্যালু এডিশন করবো, তারপরে ভ্যালু এডিশনটা আপনার, শুরুতেই বলছি, ইটস নট অ্যাকচুয়াল। এর কিন্তু একটা স্ট্যান্ডার্ড কস্টিং আপনি সাবমিট করতেছেন, এটা অ্যাকচুয়াল কোনো কস্টিং না, ঠিক আছে? এটা একটা স্ট্যান্ডার্ড কস্টিং আপনি সাবমিট করতেছেন। এবং এখানে যদি স্ট্যান্ডার্ড কস্টিং যেটা আপনি পড়েন, এখানে বললাম যে এখানে এদিক সেদিক যাই হবে, কিন্তু আপনার তো আলটিমেট একটা গোল থাকে যে আমি কত দামে বিক্রি করব। সেইখানে দেখা যাচ্ছে যে যদি এখানে কোনো হেরফের হয়, তখন আপনার প্রফিটের একটা হচ্ছে, কি বলে, মানে প্রফিটের সাথে আপনি কম্প্রোমাইজ করতে হয়, কারণ আপনার তো একটা মূল্য একটা বাজারে সেলস ডিক্লেয়ার করে রাখছেন যে আমি এত টাকায় বিক্রি করব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা এটার সাথে কি কি ডকুমেন্টস দিব, আমরা ডকুমেন্টস দিব 6.3 দিব, বিল অফ এন্ট্রি দিব, এবং এই যে আমরা বিভিন্ন ওভারহেড অ্যালোকেশন করতেছি, ক্যালকুলেশন করতেছি, এগুলো আমরা কি করব 4.3-তে আমরা যখন সাবমিট করব সেগুলো আমরা দিব। এটা কোথায়, ডিভিশনাল অফিসে এটা সাবমিট করতে হয়। এবং এটা তো এটার জন্য ফাইন আছে যদি এটা, ফার্স্ট কথা হলো যদি আপনি ইনপুট ক্রেডিট নেন, তাহলে এটা যদি এটাকে ডিক্লেয়ার না করেন, সাবমিট না করেন, তাহলে ইনপুট ক্রেডিট আপনার বাতিল হয়ে যাবে, ঠিক আছে? আর যদি ইনপুট ক্রেডিট না নেন, তাহলে এটাকে বলা আছে যে 10,000 টাকা আপনার জরিমানা করতে পারে, ঠিক আছে? এই যে ইনপুট 4.3 কোনো এপ্রুভালের প্রয়োজন নেই, আপনি সাবমিট করে পরে পরবর্তীতে আপনি বিক্রি করা শুরু করতে পারেন, এটার কোনো এপ্রুভালের দরকার নেই। কিন্তু তাদের ইন্টারনালি কিন্তু এটা এপ্রুভাল নিতে হয়, তাদের ইন্টারনালি এটা এপ্রুভাল করে নিতে হয়, ভ্যাট অফিসারদেরকে ডিভিশনাল অফিসকে পাঠায়, ডিভিশনাল অফিস এটাকে সবকিছু যাচাই বাছাই করে তারা ইন্টারনালি এপ্রুভ করে। এটা বললাম যে 7.5% চেঞ্জ হইলে এটাকে আপনাকে সাবমিট করতে হবে। সার্ভিসের জন্য 4.3, যদি সার্ভিস বিক্রি করেন, যে আমাদের সার্ভিস কোড আছে, সেই সার্ভিস বিক্রির ক্ষেত্রে 4.3 সাবমিট করার প্রয়োজন নেই, ঠিক আছে? যদি কোনো মাল ইম্পোর্ট করেন আর যদি রিবেট না নেন, তাহলেও আপনার 4.3 ডিক্লেয়ার করার প্রয়োজন আছে। এক্সপোর্টেবল গুডস, তার ক্ষেত্রে আপনার 4.3 সাবমিট করা, যদি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি কোনো মাল সে করে, এটা সার্ভিস না হলেও তাকে 4.3 সাবমিট করার প্রয়োজন নেই। যদি আপনি ইনপুট ক্রেডিট নাও নেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে 4.3 সাবমিট করতে হবে, যদি না এটা সার্ভিস না হয়। আপনি অনলাইনে 4.3 সাবমিট করতে পারবেন, যেটা আমরা দেখিয়েছিলাম, যে সিস্টেমে ঢুকছি ওখানে আপনার 4.3 সাবমিট করার প্রসেস আছে, এবং সেখানে আপনি যে কোনো সময় সাবমিট করতে পারবেন। এই হলো আপনার ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এগুলো নিয়ে আমাদের মাঝে মাঝে এই কোশ্চেন গুলো আসে। আমার একটা 4.3, কোশ্চেন ছিল জি আমার একটা কোশ্চেন ছিল আপনি বলেছেন যে 4.3 উদাহরণে একটা আইটেম চেয়ার, হুম আমাদের ফুড প্রোডাক্ট অ্যাবাউট 30 থেকে 35টা। জি এখন আমি যখন মূল্য ঘোষণাটা করলাম,
ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের, এই প্রোডাক্টের ভলিউমটা আমি যেভাবে নিব, আমার স্যালারিটাকে ওই প্রোডাক্টটার গায়ে ওই ভলিউম দিয়ে আমি ওইটাকে ওয়েট দিব। কিন্তু জি দেখা যায় যে বছরের মাঝখানে বা আফটার কোয়ার্টার বা হাফ ইয়ারলি আমার এই প্রোডাকশন ভলিউমটা চেঞ্জ করতে হয়। তো চেঞ্জ হুম যদি করতে হয় তাহলে আমার স্যালারির পোর্শনটা বা অন্যান্য ওভারহেড গুলির পোর্শনটা ওই সাইমালটেনিয়াসলি ওইভাবে চেঞ্জ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার কি তাৎক্ষণিকভাবে কি এটাকে রিভাইজ করে কি আবার করতে হবে? এই ব্যাপারে একটু না বলবেন কিনা? এইভাবে আপনার বলা আছে যে ইনপুটের ঘরে যদি 7.5%, এই অংশটা যদি 7.5%-এর বেশি চেঞ্জ হয়, তাহলে আপনাকে 4.3 সাবমিট করার না প্রয়োজন হবে। না, আমি ভ্যালু এডিশন আমি এর কথা বলতেছি। আমি বলি, তারপরে আপনি শেষ করলে তাহলে একসাথে আপনার অনেকগুলো কোশ্চেনের উত্তর হবে। জি জি জি। যদি এই পার্টে 7.5%-এর বেশি চেঞ্জ হয়, তাহলে মূল্য ঘোষণা দিবেন। যদি এই জায়গায় 7.5%-এর বেশি চেঞ্জ হয়, মূল্য ঘোষণা দিবেন। নট এই পার্টের কথা কিন্তু বলে নাই, যে ভ্যালু এডিশনের পার্টে যদি চেঞ্জেস আসে সেটা না, টোটালে যদি 7.5% হয়, এখন ধরেন আপনি এটাকে স্যালারি কমলো, সেক্ষেত্রে প্রফিট বাড়লো, ওই যে যেটা বললাম যে এটা একটা আরেকটাকে কম্প্রোমাইজ করতেছে, ঠিক আছে। যদি এটা বৃদ্ধি না পায় অথবা এটা বৃদ্ধি না পায়, তাহলে আপনার মূল্য ঘোষণা করার প্রয়োজন নেই। বলা আছে যে এখানে একটু দেখি আমরা, বলছে কি, এই যে দেখেন, পণ্য মূল্য মোট উপকরণ বা কাঁচামালের 7.5% বেশি পরিবর্তন হলে মূল্য ঘোষণা করিতে হবে। দ্যাট মিনস কি, পণ্য মূল্য এই 400 টাকা, এটা যদি চেঞ্জ হয়, অথবা মোট উপকরণ কোনটা এইটা, এটা যদি 7.5%-এর বেশি পরিবর্তন হয়, তাহলে মূল্য ঘোষণা করতে হবে। ক্লিয়ার? স্যার বুঝতে পারছি। তার মানে ইনপুটটা যদি 7.5%-এর ইয়েস, যদি বেশি হয় তাহলে চিন্তার বিষয় আছে, কিন্তু চিন্তার বিষয় আছে। মূল্য যদি মানে এইটা অ্যাডিশনটা যদি যদি 7.5%-এর বেশি হয় টোটালের, তাহলে চিন্তার বিষয় আছে। কিন্তু এই জায়গাটা যদি দেখেন, সেও তো চিন্তা করছে, মানে আমি তো একটাই বললাম যে আসলে তার এই জায়গায় কিন্তু কোনো আসে যায় না, এই জায়গায় আনলেস এন্ড আনটিল ইট হ্যাজ বিন চেঞ্জ, ঠিক আছে, তার কোনো আসে যায় না। তো এই ক্ষেত্রে যদি চেঞ্জ হয়, সেটা আপনার ফ্যাক্টর না, ওটা আপনার নট নেসেসারি যে আপনাকে করতেই হবে, ঠিক আছে। বুঝতে পারছি। থ্যাংক ইউ। তো আমরা বোধহয় আজকের মোটামুটি এটার ব্যাপারে সবাই কিছু জানতে পারছেন। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে, আমরা 2-4টা কোশ্চেন নিয়ে আজকে শেষ করতে পারি, কেননা একবারে বেশি যদি আমরা বলি তাহলে আবার কনজিউম করা একটু ঝামেলা হয়ে যায়। বাট মনে আই রাখবেন। রিয়েলি হ্যাপি দ্যাট, মানে আজকের আসলে সেশনটা আমি সুন্দরভাবে আপনাদেরকে যেভাবে উদাহরণ দিয়েছি, এটা এইভাবে আসলে সব সময় দেওয়া হয় না, একদম ইন ডিটেলস, ঠিক আছে। আর টেকনোলজি আজকের আমাদের ঝামেলা করে নাই, সবকিছু ঠিকভাবে ছিল। তো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন, ঠিক আছে। স্যার এখন স্যার যেটা দেখালেন ইনপুট এবং ভ্যালু এডিশন, হ্যাঁ আর কথা হচ্ছে যে ইনপুটে ভ্যালু বাড়ুক বা কমুক, এতে তো ব্যাট অথরিটির কোনো কিছু যায় বা আসে না। আমার তো না, শুধু ব্যাটের উপর ফোকাস করবে, শুধু ভ্যালু এডিশনে। তো তাহলে হ্যাঁ স্যার এটা যদি হয় প্র্যাকটিক্যাল সিনারিও, তাহলে আমার ইনপুটের ভ্যালু দেখা গেল স্যার কোনো কারণে চেঞ্জ হয়েছে, তাহলে সেটা সাথে তাদেরকে জানাতে হবে কেন স্যার? দরকার কি স্যার তাহলে? জানাতে হবে কেন, সেটা আসলে ওই যে বললাম যে মূলত অনেকটা আছে যে মানে প্রয়োজন নেই, যে তা না, মানে আমরা যেটা বললাম না, শুরুতে একটা দেখিয়েছিলাম যে আসলে আপনার যে পুরো ইনপুটে কোনো প্রবলেম ক্রিয়েট করতেছেন কিনা আপনি, ঠিক আছে, ওখানে কোনো, যেহেতু ওখানে আপনার রিবেটটা নিচ্ছেন, সেহেতু সেই জন্য তারা কনসার্ন যে আপনি আসলে রিবেট বেশি নিয়ে যাচ্ছেন কিনা, অথবা কোথায় বেশি আপনাকে অপচয় বেশি দেখাচ্ছেন কিনা, মানে এই ধরনের ব্যাপারগুলো এখানে কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। তবে এটার আমি যেটা মনে করি সেটা হলো যে মূল্য ঘোষণার প্রয়োজন আছে, কিন্তু ভ্যালু নাও থাকতে পারে, বাট মূল্য ঘোষণাটার কিন্তু তাৎপর্য আছে। মূল্য ঘোষণা দাখিল করার জন্য মূল্য ঘোষণা না, কোএফিসিয়েন্টটার তাৎপর্য আছে। বাট ভ্যালুটা আপনার না হলেও চলে, কেন ভ্যালু যেহেতু আমি অ্যাজ লং অ্যাজ আই উইল পে অন দ্য এন্ড প্রাইস, সেহেতু যদি আমি
আম, এটাকে কনফার্ম করতে পারি যে আপনার চালানটা সঠিক এবং চালানটা আপনার আন্ডার ইনভয়েস হচ্ছে না, তাহলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টটা ভ্যাট অফিসারকে জানা প্রয়োজন। এই জন্য আদারওয়াইজ আপনি কি করতে পারেন, এখানে একটা ফায়দা নিতে পারেন। ফায়দাটা কোনটা, যে আপনি ওই যে বললাম যে কিছু এক্সেস উৎপাদন হচ্ছে, এক্সেস উৎপাদনটা আপনি কি করতে পারেন, অন্যত্র বিক্রি করে আপনি সেটা ভ্যাট ফাঁকি দিতে পারেন। স্যার স্যার আমার থ্যাংক একটা ইউ ফর কোশ্চেন ছিল এক্সপ্লেনেশন স্যার। স্যার। আমরা যে স্যার হচ্ছে অপচয়টা স্যার যেটা আমরা হচ্ছে ধরি স্যার, এটা কি সবসময় ওজন দিয়েই ধরতে হবে মানে এটা স্যার সিস্টেমটা যদি একটু বলতেন। আচ্ছা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, এটা নিয়ে একটু জানা বোঝা উচিত। কথা হলো যে আপনাকে অবশ্যই প্রোডাকশন ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হবে যে ভাই, এই যে ফিল্ড পলিপ্রোপাইলিন এফপিপি, এটা যে আমরা যা ইনপুট দেই এটা কি সবই কি পাওয়া যায়, নাকি এটা আমার একটু বের হয়ে যায়। এটা ধরেন একটা পিপি দানা, এটা বের হইতে পারে। আমি দুইটা খুব সিম্পল উদাহরণ দিই, যে এইটার ওয়েস্টেজ হইতে পারে, কিন্তু ধরুন এই যে মাস্টার ব্যাচ, এটার কিন্তু আবার এটা একটা কালার, সে এটা যা দিব সেই থাকবে, এটা কিন্তু কোনো নেই। তো এখন কোন জিনিসের 100% থেকে যাবে, আর কোন জিনিস আপনার কিছু মানে কিছু ওয়েস্টেজ হবে। এখন কথা হলো এটা আপনার প্রোডাকশন থেকে জানতে হবে যে কোনটা, আমি যে 4-5টা প্রোডাক্ট আমি ঢুকাচ্ছি, ধরেন আপনি একটা দিচ্ছেন কি বলে টিস্যু পেপার আপনি উৎপাদন করেন, ঠিক আছে। এখন টিস্যু পেপারে যদি আপনার ফ্লেভার দেন, সেই ফ্লেভারটা কি এটা মানে থাকবে ওজনে কোনো মানে করবে কিনা, এটা একটা ফ্লেভারটা থেকে যাবে, এটাতে কিন্তু 100%ই অপচয় হবে। জাস্ট ফ্লেভারটা থাকবে, এটার জন্য ওয়েটের কোনো ক্যারি করবে না। সেহেতু টিস্যু পেপারে যে আপনার সেন্টটা ব্যবহার করতেছেন, সেটা কিন্তু আপনাকে অবস্থায় দেখাতে হবে 100%, কেন এটার জন্য আপনার কিন্তু ওজন বাড়তেছে না। সেহেতু আপনি যে অপচয়টা আমাকে করতে হবে কি, আমাকে আমার প্রোডাকশন যে ম্যানেজার আছে তাদের থেকে জেনে নিতে হবে যে কোন প্রোডাক্টটা আমার এটার হচ্ছে ওজনকে বৃদ্ধি করতেছে, অথবা এই র মেটেরিয়ালটা সম্পূর্ণ বের হচ্ছে, নাকি এটাকে হয়ে যাচ্ছে কি বলে নষ্ট হয়ে যাচ্ছে। ধরেন আপনি একটা কেক তৈরি করেন, এখন কেক তৈরি করার জন্য যে আপনার ডাইসটা আছে সেখানে একটু আপনার তেল দিতে হবে, এখন তেলটার জন্য তো আর ওই কেকের ওজন বাড়বে না। এটা তার মানে কি, এটা 100%ই আপনার অপচয়। মানে ওই কেকের জন্য ওই তেলটা যেটা ব্যবহার করতেছে এটা কিছুই পাচ্ছেন না, দ্যাট মিনস এটার অপচয় কিন্তু আপনার 100% লিখতে হবে, এটা আপনার ওজনকে ক্যারি করতেছে না। ওকে স্যার, সেহেতু তাহলে স্যার ওটা স্যার হচ্ছে 4.3 কি স্যার আমরা তাহলে পার হচ্ছে ইউনিট হিসেবে মানে পার হচ্ছে ইউনিটে মানে কি পরিমাণ ওজন ওয়েস্ট আর কি হচ্ছে আমরা ওইটা ইয়েস, দেখাবো। অবশ্যই 4.3টা অবশ্যই একটা ইউনিটের হবে। সেই ইউনিটটা একটা ডজনও একটা ইউনিট হইতে পারে, যেন আপনি 12টার কলম, আপনি যেমন একটা কলম আপনার উৎপাদন করাটা মানে করা 4.3টা তৈরি করা একদম ছোট্ট একটা অ্যামাউন্ট হবে, সেটা আপনার জন্য একটা ডিফিকাল্ট হতে পারে। কারণ আপনি সাধারণত একটা ম্যানুফ্যাকচারার, আপনি 12টা কলম বিক্রি করেন একসাথে, সেহেতু 12টা কলমের আপনি একটা কস্টিং করবেন, এবং এই 12টা কলমে কস্টিং করতে, 12টা পেন তৈরি করতে, যেমন যেই যে র মেটেরিয়াল গুলো ব্যবহার করেন, সেই র মেটেরিয়াল গুলো কোন র মেটেরিয়ালটা 100% আবার আউটপুট হিসেবে বিক্রি হয় মানে বের হয়, সেটাকে আপনি 100% দিতে হবে। মানে অবস্থায় যদি 100% কোনো অবস্থায় না থাকে, তাহলে অবস্থায় 0। আবার যেই প্রোডাক্ট যেই র মেটেরিয়ালটা দেখা গেল যে এটা 50%ই নষ্ট হয়ে যায়, তাহলে সেটাকে 50% দেখাইতে হবে। কিন্তু যেমন একটা র মেটেরিয়াল দিচ্ছেন, সেটা 50%ই এটা ওয়েস্টেজ হয়ে যায়, তাহলে ওটার জন্য ওজন ক্যারি করতেছে না, তাহলে আপনাকে ওইটার ওজন মানে শতকরা অবচয় দেখাতে হবে 50%। তার মানে এই অবচয়টা ডিপেন্ড করবে প্রোডাক্ট টু প্রোডাক্ট ওয়াইজ, মানে কি বলে আইটেম টু আইটেম ওয়াইজ, কোন আইটেমটা কোন র মেটেরিয়ালটা কতটুকু আপনার ওয়েস্টেজ হয়। এবং অবশ্যই এটাকে একটা ইউনিট ধরতে হবে, মানে 4.3টা অবশ্যই একটা, আমি বলছি শুরুতেই বলছি সাপ্লাই অফ ইউনিট, আমরা যেভাবে সাপ্লাই করি, মানে এরকম না যে আমি 10,000 প্রোডাক্টে যা মাল কিনে নিয়ে আসলাম সেটা দিয়ে যা উৎপাদন হবে সেটার একটা মানে কস্টিং করলাম। এই কস্টিংটা অবশ্যই ইউনিট কস্ট হবে। এই ইউনিটটা হইতে পারে 1 ডজন হইতে পারে, তারপরে আপনার কি বলে লিটার হইতে পারে 1 লিটার। এখন আপনি 1 লিটারের তেল বিক্রি করেন, তাহলে 1 লিটার, অথবা 5 লিটারের তেল বিক্রি করেন, যদি আপনি এখন 5 লিটার তেল 1 লিটার তেল যদি সমান হয় দাম, তাহলে আপনি লিটার হিসেবে এটার একটা করতে পারেন, কস্টিং করতে পারেন। মানে কিন্তু
দেখতে হবে যে আপনার প্রোডাকশনের যে কস্টিংটা, যে আপনি ধরেন চালের, এখন চালের আপনি কস্টিং করবেন, এখন চালের কস্টিং আপনি 40 কেজির বস্তাও যে দামে বিক্রি করতেছেন, মানে আপনি সরাসরি কেজিটাকে আপনি কি বলে কেজিটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন, আপনি প্যাকেটের কোনো প্রাধান্য দিচ্ছেন না, তাহলে আপনি কেজি হিসাবে সেটা কস্টিং করতে পারেন। কিন্তু এরকম যদি হয় যে 10 কেজির প্যাকেটের একদম, মানে সরাসরি 10 কেজির 100 টাকা যদি হয়, তাহলে ধরেন আপনি যদি কেউ 5 কেজি নেয়, তাহলে বলবেন যে এটা আমার 5 কেজি 500 টাকা, 10 কেজি নিলে 1000 টাকা, তাহলে কিন্তু আপনার কেজি হিসেবে এটা কস্টিং করতে পারেন। কিন্তু যদি বলেন যে 5 কেজির দাম হইলো 600 টাকা, 10 কেজির দাম হইলো 1000 টাকা, তাহলে কিন্তু এটা স্ট্রেট হইতে এটাকে ভেরি করতেছে না, তাহলে আপনার 5 কেজির জন্য একটা কস্টিং করতে হবে, 10 কেজির জন্য একটা কস্টিং করতে হবে। হ্যাঁ জি স্যার, জি স্যার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি নাকি? স্যার। আরেকটা ছোট্ট কোশ্চেন স্যার, শিওর। আমি কি আজ করবো স্যার? স্যার হ্যাঁ এটা হচ্ছে শিওর। স্যার ওই যে স্যার আমাদের যে গতকালকে যে স্যার মানে যে হচ্ছে প্রেজেন্টেশনটা ছিল, মানে হ্যাঁ স্যার পেজ নাম্বার 12-তে স্যার ওই একটা অ্যামাউন্ট ছিল 2286 টাকা, হ্যাড পেইড আফটার সেল স্যার। এটা যদি একটু কাইন্ডলি একটু ওপেন করে দেখতেন যে 2286 টাকার যে অ্যামাউন্ট, এটা আসলে কিভাবে আসে এটা আমি বুঝতেছি না ও স্যার, এটা একটু আচ্ছা, এটা মানে আমরা বলছি ডিসিশন মেকিং এর একটা ব্যাপার নাকি? মানে স্যার মানে ওই যে ভ্যাট, আমি হ্যাঁ বলছি স্যার, হ্যাঁ মানে স্যার, আমরা whether we'll go for 15% or we'll go for 7.5%, এই তো? হ্যাঁ স্যার, এটা স্যার সবটাই বুঝতে স্যার, বুঝতে পারছি, শুধু ওই অ্যামাউন্টটা স্যার, মানে অ্যামাউন্টটা কি মানে সামহাও আচ্ছা আচ্ছা ভুল আচ্ছা, আসে না হ্যাঁ না, এটা 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 বোঝার ব্যাপার আছে, আমি একটু দেখাচ্ছি। স্যার। হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 12-তে। বাবা এ বাবা এ বা বাবা এ হ্যাঁ হ্যাঁ, স্যার এই যে একটু এইটা, স্যার এখানে যে স্যার 2286 টাকার যে অ্যামাউন্ট। হ্যাঁ হ্যাঁ, 2286 এখানে টাকা। একটা এখানে একটা বিষয় আছে, পার্সেজের ক্ষেত্রে যে 5087 টাকা, এটা কিন্তু রিবেট হবে না। তো রিবেট রিবেট না হবে হলে না। পরে জি, হ্যাঁ 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 এইখানে ওইটা রিবেট হবে না, ওইখানে বোধহয় ওইটাকে মুছে দিলে এটা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমি এটা এটা দেখাচ্ছি, এটা এটা আমি দেখাচ্ছি তো অন্য, আমি একটা এক্সেলে দেখাচ্ছি, তাহলে আর সুবিধা হবে। ওটা উনি যা বলছে ঠিক কথা বলছে। দেখি, বিউটি ক্যালকুলেশন। ক্যালকুলেশন সব ঠিক আছে, শুধুমাত্র না আমি ওইটাকে বাদ বুঝছি, দিতে হ্যাঁ হবে। হ্যাঁ, ওইটা হয়তো বা সে হুম, আর স্যার এখানে আরেকটু একটা জিনিস একটু অ্যাড করি স্যার, এই যে এখন স্যার যে প্রেজেন্টেশনের স্যার যেটা ওপেন করলেন আর আমাদের কাছে হুম। যেটা আছে, একটু পার্থক্য আছে আর কি। আমাদের প্রেজেন্টেশন হচ্ছে স্যার ওই ভ্যাট 7.5% দেওয়ার পরে হ্যাঁ সেলসের যে ওটা সেভেন ভ্যালুটা, পয়েন্ট, না না, ওটা 7.5 ছিল, ওইটা আমি স্যার ওইটাই দিয়েছি। ওটা স্যার এটা হচ্ছে আগে, 23 এটা ছিল। কেন এখন আসলে 5% নেই তো সেই জন্য। আচ্ছা, ও আমরা আচ্ছা একটা আচ্ছা, ঠিক একদম আছে ঠিক আছে। ফুললি আমরা দেখাচ্ছি, একটা ক্যালকুলেশনটা দেখাচ্ছি। সেটা হলো যে আমাদের রেট হলো 2500 টাকা, 20 টাকা এটার ভ্যালু, 50,000 টাকা টোটাল আমাদের সেলস ভ্যালু, 2,000 টাকা আমি ডিসকাউন্ট দিচ্ছি, টোটাল হলো 48,000 টাকা আমার প্রোডাক্টের ভ্যালুটা। এখন 48,000 টাকার প্রোডাক্টের ভ্যালুর উপরে আমাদের 15% ভ্যাট আমরা দুইভাবে, দুইটা মানে ব্যক্তি, একজন বলে যে আমাকে 7.5% আপনার থার্ড শিডিউল অনুযায়ী 7.5% আপনি ভ্যাট দিতে পারেন, আপনার ইচ্ছা। তো এখন দুইজন ক্রেতা, ক্রেতা এ ক্রেতা বি। এখন ক্রেতা এ বলতেছে যে আমি, কিন্তু আপনার ভ্যালু কিন্তু কত, ভ্যালু কিন্তু মার্কেট ড্রাইভেন, মানে এরকম না আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো বিক্রি করতে পারবেন, এটা মার্কেটে ভ্যালু বলা আছে যে এটা 48,000 টাকার বেশি বিক্রি করলে হবে না, অথবা এটা সরকার বলছে অথবা আপনার মার্কেট বলছে এটা 48,000 টাকার বেশি বিক্রি করা যাবে না, এটা ভ্যাট ইনক্লুডেড। তাহলে আপনি যখন ভ্যাট ইনক্লুডেড 48,000 টাকায় বিক্রি করতেছেন, এ কি করতেছে, মিস্টার এ যখন মাল বিক্রি করতেছে সে বলতেছে এইভাবে যে আমার এই মালের দাম 48,000 মাইনাস 6,000, তার মালের ভ্যালু হলো 41,000, সে বলতেছে আমার মালের ভ্যালু হলো 41,000, ভ্যাট হলো 6,250, টোটাল ভ্যালু হলো আমার 48,000। বি বলতেছে, বি এটা হলো এর 6.3,
এর 6.3 হইলো এটা। এখন বির 6.3 হইলো বি বলতেছে আমি বিক্রি করব 7.5%-এ আমি বিক্রি করব। ক্রেতার কিন্তু কোনো নেই, ক্রেতা কিন্তু 48,000 টাকায় ক্রেতা দিবে। এখন 48,000 টাকার ভিতরে আমরা ভ্যাটটা বের করব। ভ্যাট কিভাবে বের করব? যদি টোটাল টাকার উপরে ভ্যাট থাকে তাহলে আমরা কিভাবে ভ্যাট বের করব সেটা আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে 48,000 টাকাকে যেহেতু আমরা 7.5% দিব, 107.5 দিয়ে ভাগ করব, দেন 7.5 দিয়ে গুণ করব, তাহলে 3349 টাকা তার ভ্যাট আসবে। তাহলে আমাদের বি বলবে কত টাকা সেল হচ্ছে। বি বলবে আমার ভ্যালু হলো 44,000 টাকা, আমার এই প্রোডাক্টের দাম, আর ভ্যাট আছে আমার 3349 টাকা, টোটাল ভ্যালু 48,000 টাকা। ক্রেতার কাছে কিন্তু এটা ইনডিফারেন্ট, ঠিক আছে? যদিও ইনডিফারেন্ট না, এখানে অনেক ব্যাপার আছে, সেটা পরে আপনার দেখবে। বাট আপনি একজন এন্ড ইউজার হিসেবে আপনার কোনো প্রবলেম আছে এখানে? 48,000 টাকা ও কি ভ্যাট দিচ্ছে আপনার তো কোনো জানার ব্যাপার আছে? স্যার আপনি নাই। আপনি 48,000 টাকায় সে বিক্রি করতেছে, দ্যাটস আপ। এখন তার 6.3 লেখছে, এ বলছে এর 6.3টা হচ্ছে এইরকম, টোটাল ভ্যালু 48, কিন্তু তার প্রোডাক্টের ভ্যালু 41, ভ্যাট হলো 6,261, টোটাল এত। এ বললো এটা। এখন এ যেহেতু 15%-এ বিক্রি করে, এ রিবেট নিতে পারবে। আর বি যেহেতু বি যেহেতু রিডিউস রেটে বিক্রি করে, সেহেতু সে রিবেট নিতে পারবে না। না নেওয়ার ফলে এই মালটা কিন্তু যার থেকে ক্রেতা, মনে করেন আপনারা যার থেকে কিনতেছেন, বিক্রেতা এক্স, এক্স থেকে এও কিনে, এক্স থেকে বিও কিনে। এখন সেম অ্যামাউন্টের মাল কিনলো 39,000 টাকা দিয়ে। তো 39,000 টাকা দিয়ে যখন কিনছে, তখন কেনা হয়েছে, তখন এটার ভিতরে ভ্যাট কত ছিল? এও 15% ভ্যাট ছিল। তাহলে 39 ডিভাইডেড বাই 115 ইন্টু 100, তো এটার ভ্যালু ছিল 33,000 সামথিং, এটার ভ্যালু ছিল। তো 33,000 টাকা ভ্যালু ছিল, এখানে ভ্যাট ছিল কত? 39 মাইনাস 33, টোটাল কত? 5,086 টাকা। এখন কথা হলো, গতকালকে আমি একটা কথা বলছি যে ক্রেতাকে কিন্তু আপনি কন্ট্রোল করেন না, ক্রেতা ক্রেতার মতো কন্ট্রোল হচ্ছে। তো ক্রেতা যেহেতু কন্ট্রোল হচ্ছে, এও কিনতেছে, যে এর কাছেও যেভাবে বিক্রি করতেছে, বির কাছেও সেভাবে বিক্রি করতেছে সে, মিস্টার এক্স। তো মিস্টার এক্স যখন দুইজনের কাছে সেম দামে বিক্রি করে, সেম সিস্টেমে বিক্রি করে, তার চালানটা, তার যে 6.3 দুই জায়গায় সেম, সে দুই জায়গায় সেম 6.3 সাবমিট করতেছে। এখন এ কি করতেছে? যেহেতু এ রিবেট নেয়, এ পার্সেজের উপরে যে ভ্যাটটা দিয়েছে সেই ভ্যাটটা সে রিবেট নিতে পারবে। তো এর ফলে কি হচ্ছে? এ টোটাল ভ্যাট আসতেছে, আউটপুট ভ্যাট আসতেছে 6,261 টাকা। এ কি করবে? 5,286 টাকা রিবেট নিয়ে নিব। তাহলে একে কি করবে? আলটিমেটলি কত টাকা ভ্যাট দিতে হবে? সরকারের ট্রেজারিতে সেকেন্ড লেভেলে, সেকেন্ড টায়ারে 1,174 টাকা তাকে ভ্যাট দিতে হবে। কিন্তু বি যেহেতু রিবেট নিবে না, বি যত টাকায় সেল করবে আউটপুট ভ্যাট তত টাকায় দিতে হবে। বি কে দিতে হবে কত? 3,349 টাকা। এই ভ্যাট কিন্তু পার্সেস কিন্তু দুইজনই 39,000 টাকায় কিনছে, এও কিনছে 39, বিও কিনছে 39,000 টাকায়, এও কিনছে 39,000 টাকায়। তাহলে এখন এর ক্ষেত্রে কি হবে? এ কিন্তু ফার্দার ট্যাক্স ভ্যাট দিবে কত? 1,174 টাকা। আর বি ফার্দার ভ্যাট দিবে কত? 3,949 টাকা। তাহলে বি কত টাকা ভ্যাট বেশি দিল সরকারকে? 2,174 টাকা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন দেখেন, তার মানে কি এর ডিসিশন ঠিক নাই, মানে এর ডিসিশন ঠিক আছে, বি ডিসিশন ঠিক নাই। তাহলে বি প্রফিটেবিলিটিতে আঘাত করবে কত? 2,174 টাকা। এই যে 48,000 টাকায় বিক্রি করলো, তাহলে এ কত টাকা পাইলো? এ 48,000 টাকায় বিক্রি করে সে, তার কস্টিং হলো কত? টোটাল
সেই গভর্নমেন্টের কাছে 48,000 টাকা মাইনাস, ধরেন আপনার 46,000 টাকা তার ক্যাশ ফ্লো আছে। কেন, সে তো ওইটা এটাতে মনে করেন এই পার্টে তো দুইজনই সেম ব্যাপার। কিন্তু বির কি হলো, বি 48,000 টাকায় বিক্রি করে, বি কে কত দিতে হইলো, এক্সেস আরো ব্যাট দিতে হলো, মানে দিল 33,039 টাকা। তার মানে এর হলো 46,000, এ হলো 44,000 টাকা তার ক্যাশ ফ্লো থাকলো। দুইজনেরই কিন্তু খরচ হইলো কত, 39,000 টাকা। এরও 39, এরও 39। তার মানে এর কত টাকা থাকলো, এই টাকা, আর এর থাকলো কত, 7,826 টাকা। তার মানে এর কি হলো, এর লাভ বেশি, বির লাভ কম। কত টাকা ডিফারেন্স হবে, দুইজনের লাভের 2,000 টাকা ডিফারেন্স হবে, জাস্ট এই একটা সামান্য ট্রানজেকশনের। সেই জন্য আমি গতকালকে বলছি যে 7.5% যদি ভ্যাট হয়, আর যদি 15%-এ আপনি মাল কিনেন, তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ইনপুট ক্রেডিট না নিয়ে বিক্রি করাটা মানে অনেক ডিফিকাল্ট। ওকে স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জি, আসসালামু জি, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।